পার্টিতে পিনপতন নীরবতা বিরাজ করছে। প্রত্যেকটা মানুষের নিঃশ্বাসের শব্দটা যেন ভয়ানক লাগছে। আদরের চিৎকারে সবাই এগিয়ে আসলেও রিদান আসেনি। সে এগোতে পারছে না। তার মনে হচ্ছে ভেতর থেকে হৃৎপিণ্ডটা কেউ খুবলে নিচ্ছে। পাঞ্চু দৌড়ে সিঁড়ি টপকে এসে আগন্তুক আক্রমণকারীকে ধরে ফেলে। চারপাশ থেকে গার্ডরা ঘিরে ধরে তাকে। আতায়েব দৌড়ে গিয়ে আদরকে নিজের কাছে নিয়ে আসে। হাতে ভালোই কেটেছে ছুরির আঘাতে। গলগল করে রক্ত পড়ছে হাত থেকে। আদর চোখ মুখ কুঁচকে আছে। হাতটা ব্যথায় শিরশির করছে। জ্বালাটা যেন একটু একটু করে বাড়ছে। তারিম ঝটপট ওদের নিয়ে ওপরে চলে গেল। এখানে থাকা নিরাপদ নাই। আবার কখন আক্রমণ হয় কে জানে। পার্টিতে আর একটা মানুষও নেই। সবাই নিজ নিজ বাড়ি চলে গেছে। যাওয়ার আগে গার্ডরা ভালো করে চেক করে নিয়েছে। এর মধ্যে 3 জনকে সন্দেহজনক মনে করে গোপন কক্ষে নিয়ে এসেছে। রিদান সেভাবেই দাঁড়িয়ে আছে। নড়ার শক্তিটুকু তার মধ্যে নেই। চোখের সামনে শুধু আদরের হাত থেকে গলগল করে রক্ত পড়া চিৎকার কানে ভেসে আসছে বারবার। হাত দিয়ে কান চেপে ধরল রিদান। গগন কাঁপিয়ে চিৎকার করে উঠল। আটকে উঠল সবাই। আদরের ব্যান্ডেজ প্রায় শেষ। ফিনিশিংটা বাকি। রিদানের চিৎকারে আদর ভয় পেয়ে যায়। এটার ভয়ই সে পাচ্ছিল। দৌড়ে নিচে নেমে আসে। ওর দেখা দেখি তারিম, আতায়েব ওরাও নেমে আসে। রিদান ড্রয়িং রুমে ভাঙচুর করছে। একের পর এক ফুলদানি টি টেবিল ভেঙে চলেছে। একটু আগের পাওয়া মনের ধাক্কাটা যেন রাগ দিয়ে পুষিয়ে নিচ্ছে। কিন্তু এ জ্বালা তো এসব ভেঙে হবে না। তার মনে আগে সেই রিদান চৌধুরীর অস্তিত্ব টের পাচ্ছে। রক্ত নিয়ে খেলার ইচ্ছেটা পুনরায় জেগে উঠছে তার। পিয়াস চুপটি করে দাঁড়িয়ে আছে। সে বুঝে নিয়েছে এরপর কি হবে, কিন্তু সে চাইলেও এটা পরিবর্তন করতে পারবে না। তার থেকে চুপ থাকাই শ্রেয়। আতায়েব আদরের এক হাত শক্ত করে ধরে আছে। আদর চাইলেও রিদানের কাছে যেতে পারছে না। আতায়েবের চোখে মুখে রাগ উপচে পড়ছে। মনের মধ্যে রাগ জমা হচ্ছে রিদান চৌধুরীর বিরুদ্ধে। তার বোনের সাথে হওয়া একটু আগের ঘটনাটার জন্য রিদানকে দোষ দিচ্ছে সে। যাবে একটু আগে ভেবেছিল রিদানের সাথে আদরের এই সম্পর্কটা সে স্বাভাবিক ভেবেই মেনে নেবে, কিন্তু না, এখন কোনোভাবে সম্ভব না। রিদান চৌধুরীর সাথে তার বোনের জীবন জড়িয়ে গেলে তার বোনের জীবন হুমকিতে থাকবে। কোনোভাবেই চায় না তার বোন কষ্টে থাকুক। আদরের অস্তিত্ব টের পেয়ে ভাঙচুর বন্ধ করে রিদান। পাগলের মতো এগিয়ে আসে আদরের দিকে। মনে হচ্ছে ছুরিটা আদরের হাতে না, তার কলিজায় লেগেছে। চোখ দুটো অসম্ভব লাল। মাঝখানে বাধাপ্রাপ্ত হলো আতায়েব। চোখ মুখ শক্ত করে বলে উঠল, আমি চাই না আমার বোনের জীবনে রিদান চৌধুরীর কোনো রকম ছায়া থাকুক। আমার বোন থেকে দূরে থাকবেন, না হলে আমি কি করতে পারি সেটিও দেখতে পারবেন। একদম মাটির সাথে মিশিয়ে দেব রিদান চৌধুরীর নাম। মাইন্ড ইট। আদরকে নিয়ে হাঁটা ধরল আতায়েব। রিদানি নিজেকে হেল্পলেস লাগছে। এই প্রথম কেউ তাকে হুমকি দিল। এই প্রথম রিদান চৌধুরী তার পরাজয় মেনে নিচ্ছে শুধুমাত্র ভালোবাসার জন্য। পেছন করে তাকালো আদর। চোখ থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। চোখ বন্ধ করে নিল রিদান। ওই চোখে তার মরণ লুকিয়ে আছে। ওই চোখেতেই রিদান চৌধুরীর নিঃশেষ। আদররা চলে যেতেই রিদান ধপ করে সোফায় বসে পড়ল। তারিমের চোখেও পানি, কিন্তু সে একটা কথা বলেনি আতায়েবকে। না বুঝে এমন করার কারণে আতায়েবকে শাস্তি পেতে হবে। সেই শাস্তি সে ভালোবাসা থেকে দূরে থেকেই পাবে। দুটো লাভ ওয়ার্ডকে আলাদা করে সে তো নিজে ভালোবাসার গল্প রচনা করতে পারে না। তারও প্রাপ্যতা আছে, কষ্টের বদল কষ্ট। গোপন কক্ষের দরজায় দাঁড়িয়ে আছে পাঞ্চু। তার চোখে মুখে রাগের সাথে ব্যথাতুর একটা আভাস পাওয়া যাচ্ছে। সন্দেহজনক চারজনের এখনও জ্ঞান ফেরেনি। ফেরার পরেই পাঞ্চু তার খেলা দেখাবে, এই আশায় দরজায় দাঁড়িয়ে আছে। যদিও সে যথেষ্ট কনফিউশন রিদান চৌধুরী তাকে সেই সুযোগ দেবে কিনা, তবু আশা তো থাকতেই পারে। অন্ধকার নয়, আলোতেই 4 জনকে রাখা হয়েছে, যেন জ্ঞান ফেরার পর একে অপরকে দেখে চমকে ওঠে। ভয় তো দেখবে আজকে রিদান চৌধুরীর। হঠাৎ ভেতর থেকে চিৎকার আসতেই পাঞ্চু হেসে দিল। জ্ঞান ফিরেছে সবার। নিশ্চিত পাঞ্চু। একে অপরকে দেখে ওরা ভাবছে কি করে হলো। দরজাটা একটু খুলে চোখ রাখলো ভেতরে। আদরের ওপর ছুরি চালানো লোকটা একজনকে বলছে, তুই এখানে কিভাবে? সারা বাড়ি খুঁজেছি তোকে, তোর জন্যই সব ব্লান্ডার হলো। লোকটি হতাশ কণ্ঠে বলে উঠল, আমি প্রশিক্ষণ রুম চেক করছিলাম, হঠাৎ কে যেন এসে এমন জোরে চিৎকার করে উঠলো, আমি ভেবেছি আমাকে দেখে চিৎকার করেছে। সে ভয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলাম। পাঞ্চু ফট করে নিচের দিকে তাকালো। তাকাতে তার চোখ মুখে ব্যথা ফুটে উঠল। যেন চেন লাগানোর সময় পাওয়া ব্যথাটা এখনো পাচ্ছে সে। আবার নিজেকে বাহুবাহু দিল পাঞ্চু। সে যদি ব্যথার জন্য ওইভাবে প্রশিক্ষণ রুমে গিয়ে চিৎকার না করত, চক্রটা ধরা পড়তো না। খুব বড় ক্ষতি হয়ে যেত তাহলে। তার জন্যই সম্ভব হয়েছে ভেবেই নিজের টাক মাথায় হাত বুলিয়ে নিল সে। ভেতরে গার্ড 4টে নিজেদের মধ্যে ঝগড়া করে যাচ্ছে, কে কার দোষ কাকে দিতে পারবে। তারা ভুলে গেছে যে রিদান চৌধুরীর হাতে পড়েছে তারা। প্রাণ পাখিটা ওড়ার অপেক্ষা শুধু।
হঠাৎই পায়ের ফটফট শব্দে পাঞ্চু দরজাটা ঠাস করে অফ করে দিল। সোজা হয়ে দাঁড়িয়ে রইল। এই হাঁটা তার বসের, সে চেনে। গোপন রুমের সামনে পাঞ্চুকে দেখেও রিদান কিছু বলল না, সে বলার মধ্যেই নেই। দরজাটা খুলে ভেতরে ঢুকে গেল। পেছনে পাঞ্চুও গেল। পিয়াস দরজায় এসে দাঁড়িয়েছে। আবার সেই রক্তের খেলা। অনেকদিন হলো দেখে না। ভালোই চলছিল তো, হঠাৎ করে কার মরার শখ হলো যে ঘুমন্ত নিষ্ঠুর রিদান চৌধুরীকে জাগিয়ে তুলতে হলো। আবার শুরু হবে রক্ত দেখে আনন্দ নেওয়া। যতদিন পর্যন্ত শেষ না দেখছে রিদান, ততদিন থামবে না পিয়াস শিওর। সে বললেও কিছু হবে না, উল্টো তাকে বন্দি করে নিজের কার্য সচল রাখবে রিদান। রিদানকে দেখে চারজনকার ঝগড়া থামিয়ে দেয়। এতক্ষণে হয়তো মনে পড়েছে তারা জমের দুয়ারে রয়েছে। চোখে মুখে একরাশ ভয়ে এসে হানা দিল। কাঁপতে লাগলো তারা। সবচেয়ে বেশি ভয় তো তার যে ছুরিটা চালিয়েছে। রিদান অ্যাটিটিউডের সাথে চেয়ারে বসলো। কিছুক্ষণ চুপ করে দাঁতে দাঁত চেপে বলে উঠল, তোদের কে পাঠিয়েছে জিজ্ঞেস করব না। রিদান চৌধুরীর রুলসের বাইরে এটা, সোজা উপরে পাঠিয়ে দেব। তোদের সাহস আছে তাই না? রিদান চৌধুরীর বাড়ি এসে রিদান চৌধুরীর কলেজের উপর হামলা, দম আছে বলতে হবে। তো শুরু করা যাক দমের খেলা। কত দম আমাকেও তো দেখাতে হবে নাকি? হো হো করে বিকট আওয়াজে হেসে উঠল রিদান। উন্মাদ লাগছে তাকে এখন। পাঞ্চু পিছিয়ে এসে পিয়াসের সাথে দাঁড়িয়েছে। তারও ভয় করছে এখন, তবুও সাহস নিয়ে বলে উঠল, বস ক্ষমা করবেন কাজের মধ্যে কথা বলার জন্য, কিন্তু আমার একটা অনুরোধ আছে, আর অনুরোধটা আপনাকে রাখতেই হবে। আমি বিনা পয়সায় আপনার গোলামি করে যাব সারা জীবন, তবুও আমার অনুরোধ আপনাকে আজ রাখতেই হবে। রিদান ভ্রু কুচকে তাকালো পাঞ্চুর দিকে। এই মুহূর্তে তার মুখ দেখে বোঝা যাচ্ছে কতটা বিরক্ত হয়েছে সে। পাঞ্চু ঢোক গিলে স্ট্রং হয়ে বসলো। আপনি সবাইকে মারেন, কাটেন, যাই করেন, ছুরি চালানো কালপিট থেকে শেষ আঘাত আমি করব। আমার সামনে ম্যামের গায়ে ছুরি চালিয়েছে ও, আমি শেষ করতে চাই ওকে, প্লিজ বস। রিদান হাসলো। ভালোবাসা, সত্যি ভালোবাসা সুন্দর। আগে কখনোই এমন সময়ে তার মুখে হিংস্রতা ছাড়া কিছু থাকতো না, বাট আজকে তার মুখে হাসি। প্রিয়জনকে পাওয়ার আকুলতা, প্রিয়জনকে হারানোর ব্যথা প্রকাশ পাচ্ছে। ভালোবাসা সুন্দর। মাথা নেড়ে সাই জানাতেই পাঞ্চুর মুখ কঠিন হয়ে এলো, যেন সে এখনই কুচি কুচি করে কাটছে। পাঞ্চু এগিয়ে গিয়ে রিদানের সামনে কিছু অস্ত্র তুলে ধরলো। পছন্দসই অস্ত্র নিয়ে একের পর এক আঘাত করতে লাগলো তিনজনকে। বেচারা তিনজন চিৎকারও করতে পারছে না, মুখ বন্ধ থাকায়। ভেতর থেকে মরে যাচ্ছে। প্রাণ পাখি যায় যায়, তবুও যেন যায় না। আর একজন তো এসব দেখে ভেতর থেকে শেষই হয়ে যাচ্ছে ভয়ে। ওদের তিনজনকে ছেড়ে রিদান ছুরি চালালো। লোকটার সামনে এসে দাঁড়ালো, চিৎকার করে বলে উঠল, এই হাত দিয়ে আঘাত করেছিলে আমার কলেজাকে? এই হাত দিয়ে? এই কেমনে পারলে আঘাত করতে? তোর একটু মনে হলো না রিদান চৌধুরীর সামনে তার কলিজাকে আঘাত করলে এর পরিণাম ভয়াবহ হতে পারে? কিছু না ভেবেই ছুরিটা বসিয়ে দিলি। এই দেখ, মনে হচ্ছে তোর ছুরির আঘাতটা ওর হাতে না, আমার কলিজায় লেগেছে। ক্ষত বিক্ষত হয়ে শেষ হয়ে যাচ্ছে কলিজাটা আমার। দগ্ধ হচ্ছি প্রতি সেকেন্ডে। যাকে ধরতে গেলেও আমি 100 বার ভেবে ধরি ব্যথা পাবে কিনা, যার সাথে কথা বলতে গেলে 100 বার ভাবি আমার কথায় কষ্ট পাবে কিনা, সেই ফুলটাকে তুই আঘাত করলি। এমন আঘাত করলি রক্ত ঝরল ফুলের শরীর থেকে। হ্যাঁ, ওর লাল রক্ত যে তোর রক্তের পিপাসা জাগিয়েছে আবার। রক্ত চাই তোর। হ্যাঁ, তোর চোখ মুখে আতঙ্ক দেখতে চাই, বাঁচার জন্য আকুলতা দেখতে চাই। রিদান চৌধুরীকে শেষ করে দিতে চাইছিলে তুই? নিজের চোখে নিজের মৃত্যু দেখ। কথাটা বলে শরীর থেকে হাতটা আলাদা করে দিল লোকটার। চোখ থেকে টপ টপ পানি পড়ছে। চোখে মুখে আঘাতের ভয়াবহ ব্যথা স্পষ্ট। রিদান থামলো না, একের পর এক আঘাত করতে লাগলো বাকি অংশটুকুই। এইভাবে সারা শরীরে 2 ঘন্টা নিজের নিষ্ঠুরতম অত্যাচার চালিয়ে চুপ করে বসে রইল রিদান। তাকে বসতে দেখেই পাঞ্চু দ্রুত পায়ে এগিয়ে এসে ছুরি চালানোর লোকটার সামনে গিয়ে দাঁড়ালো। নিজের হাত দিয়ে চোখের ভেতর আঁচড় মারল। এই চোখ তার ম্যামের ওপর পড়েছে। এই চোখে কোনো অধিকার নেই বেঁচে থাকার। পিয়াস চুপচাপ সব দেখে যাচ্ছে। পাঞ্চুর কাজ দেখে সে রীতিমতো অবাক। আজ পাঞ্চু যথেষ্ট স্ট্রং থেকে সবটা দেখে গেছে, আর নিজেও আঘাত করছে। অন্যদিন তো তার পেছনে চোখ মুখ খিচে দাঁড়িয়ে থাকে। ভালোবাসা সুন্দর। পিয়াস হাসলো। রিদান বেরিয়ে গেল ঘর থেকে। গোপন রুমের দরজাটাও বন্ধ হয়ে গেল। নিজের ঘরে উদাসীন হয়ে বসে আছে আদর। হাতের ব্যথা থেকে মনের ব্যথাটা প্রখর বেশি। সে রিদানকে ছাড়া কিভাবে থাকবে? আতাবকে বোঝাতেও পারছে না তার উপর হামলার পেছনে রিদান দায়ী না। সে যে প্ল্যানটা করেছে এমন হওয়ারই ছিল। আতাব আদরের ফোনটাও নিয়ে নিয়েছে। রিদান কেমন আছে, কি অবস্থায় আছে সে খোঁজও নিতে পারছে না।
ঘুম যেন চোখে ভর করে আছে। আতা ব্যথার ওষুধের সাথে ঘুমের ওষুধও খাইয়ে দিয়েছে আদরকে। সে জানে তার বোন আজ এইসব নিয়ে ভাবতে ভাবতে ঘুমাবে না, তাই তো এই পন্থা। ঘুমে বিছানায় শরীরটা ইলিয়ে দেবে, হঠাৎ কিছু পড়ার শব্দ আসতেই ফট করে চোখ খুলল সে। আবছা চোখে একটা অবয়ব দেখেও কিছু বলতে পারল না। আদরের মুখে হাসি ফুটে উঠল। অস্পষ্ট সুরে হৃদ নামটা বলে গভীর ঘুমে তলিয়ে গেল আদর। তখনই কাছে এসে দাঁড়ালো রিদান। অনেক কষ্টে ব্যালকনি টপকে আদরের ঘরে এসেছে সে। কালো টি শার্ট আর ট্রাউজার পরে এসেছে। বাম হাতের ঠিক মাঝখানটায় ব্যান্ডেজ করা, যেমনটা আদরের ব্যান্ডেজ করা। নিজেকেই নিজে আঘাত করেছে সে। নিজের ভালোবাসাকে বিপদ থেকে রক্ষা করতে না পারার দায়টা মাথায় নিয়ে নিজের হাতেই ছুরি চালিয়ে দিয়েছে। ব্যান্ডেজও করতে চায়নি। পিয়াস জোর করে ইমোশনাল ব্ল্যাকমেল করে ব্যান্ডেজ করিয়ে দিতে সক্ষম হয়েছে। আদরের ঘুমন্ত মুখের দিকে অপলক তাকিয়ে আছে রিদান। মুখটা তেলে তেলে হয়ে আছে, চুলগুলো এলোমেলো হয়ে বিছানায় ছড়িয়ে আছে। পাগল পাগল লাগছে আদরকে, কিন্তু রিদানের চোখে এই আদরটাকে অসম্ভব সুন্দর লাগছে। পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী সে, তার মাকেই মনে করত। তারপর যোগ হয়েছিল ছোট হৃদজা। এখন তার জীবনে 3 জন রয়েছে, তাদের মধ্যে আদর একজন। আদর কিছুটা হাঁ করে ঘুমায়। দেখতে খুব খারাপ না লাগলেও বেশি ভালো লাগে না। রিদান মুচকি এসে হাঁটা বন্ধ করে দিল। একটু পর আবার মুখটা হাঁ হয়ে এলো। রিদানের বেশ ভালো লাগছে এমন করতে। যতবার হাঁ করছে ততবার বন্ধ করে দিচ্ছে রিদান। আর মরার মতো দিন দুনিয়া ভুলে ঘুমাচ্ছে আদর। টেরি পাচ্ছে না তার অগোচরে কেউ একজন তার পাশে বসে চোখ মনে তৃষ্ণা মেটাচ্ছে। ভোর রাত হতেই রিদান অনিচ্ছা সত্ত্বেও বের হয়ে আসে ঘর থেকে। আদরের অগোচরে সে গভীরভাবে স্পর্শ করেনি, যদিও কপালে চুমু খাওয়ার ইচ্ছেটা জেগে উঠেছিল। পর মুহূর্তে নিজেকে সামলে নিয়েছে সে। আসার আগে একটা প্যাকেজ রেখে এসেছে রিদান, যা শুধু আদরের চোখেই পড়বে। ভুলবশত ওই ইবলিশটার চোখে পড়লে তার গর্দান নেবে নিশ্চিত। সকাল 10টা বাজে। আতাব একের পর এক ফোন দিয়ে যাচ্ছে তারিমকে, কিন্তু তারিম ফোন সামনে রেখে বসে আছে, তবুও ফোন ধরছে না। তার ভাইকে কষ্ট দিয়ে এখন পীড়িত করতে আসছে, তা তো হবে না চান্দু। শিক্ষা কাকে বলে এবার টের পাবে আতাব। এসব ভেবে কিটকিটিয়ে হেসে দিল তারিম। তার ছাড়া এমন করতে খুব আনন্দ হচ্ছে। অন্যদিকে আতিয়াব রেগে যাচ্ছে, তবুও নিজেকে শান্ত রেখে ফোন দিয়ে যাচ্ছে। প্রবলেমটা রিদানের সাথে। সে কেন নিজের বউ ছাড়া থাকবে? দরকার পড়লে মামলা করবে, তবুও তার বউ লাগবেই। এই তারিমকে যদি শিক্ষা না দিয়েছে সে, তার সাথে এমন করা, তাকে ইগনোর করা। একবার কাছে পাই তখন বোঝাবো। মনের মধ্যে ফোন দিয়ে এটা নিল আতাব। কে কাকে শিক্ষা দেবে? শেষে কার জয় হবে? তারিমের প্ল্যান কি সফল হবে? রিদানের ভালোবাসা কি জয়ী হবে, নাকি আতাবের ভুলের জন্য হেরে যাবে? ভার্সিটি এসেছে তারিম, আদর সুভাও কেউ আসেনি আজ। তারিম জানতো আদর আসবে না, কিন্তু সুভাওর আসার কথা ছিল। হঠাৎ ফোন করে বলল আসবে না। তারিম ভাবছে সুভাও তো কথার খেলাপ করার মেয়ে না, তাহলে এমন করবে কেন? এর পেছনে কিছু কারণ নেই তো? ভাবতে ভাবতে গেটে আতায়েবকে দেখে তারিমের আর বুঝতে বাকি থাকলো না এসব আতায়েবেরই কাজ। মনে মনে নিজেও প্ল্যান করে নিল উল্টো চাল দেওয়ার। ভিড়ের মধ্যে ঢুকে নিজেকে আড়াল করে নিল। আতায়েব সরাসরি তারিমের ক্লাসের দিকে যাচ্ছে। হঠাৎ করে ভিড়ের মধ্যে একটা মেয়ের কথা শুনে তারিম রেগে ফুঁসে উঠল। মেয়েটি আতায়েবকে দেখে ক্রাশ খেয়েছে। তারিম আর সেখানে থাকতে পারল না। রেগে গেলে তার সব প্ল্যান ফ্লপ। চুপে চুপে ভার্সিটির পেছন দিয়ে রাস্তায় এসে দাঁড়ালো। বাড়ি ফেরার কথা ভাবছে না সে। সুভাকে একটা শিক্ষা দিতে ইচ্ছে করছে তার। বেস্টুর সাথে এমন করলো। রিক্সা নিয়ে সুভার বাড়ির দিকে রওনা হলো। নিজের শ্বশুর বাড়িতে হঠাৎ করে তারিমকে দেখে চমকে উঠল সুবাহ। তারিম স্বাভাবিকভাবেই সোফায় বসে শরবত গিলে যাচ্ছে। ফালাহর মা যত্ন করে খাওয়াচ্ছে তাকে। সুবাহ মাথা নিচু করে বসে আছে। তারিম খাওয়ার মাঝেই বলে উঠল, তুই আবার বেমানি করলি আমার সাথে? হ্যাঁ, তো পীড়িত করে বলিস নাই, তার উপর আজকে এমন করলি। অল্পের জন্য ফেসে যাচ্ছিলাম আমি। কি হতো? সবটা প্ল্যান গন্ডগোল হয়েছে তো। এত কিছু পরও যে আমার না হওয়া শ্বশুর বাড়িতে এসেছি, কই একটু যত্ন করবি? তা না করে মাথা নিচু করে অপরাধের মতো বসে আছিস, বলি লজ্জা করে না? তারিমের এমন কথায় ফালাহর মা হিহি করে হেসে দেয়। সুবাহ কটমট চোখে তাকিয়ে থাকে তারিমের দিকে। তারিম ভ্রু নাচিয়ে কিছু বলার জন্য মুখ খুলতে নেবে। সুবাহ ঝটপট তারিমের হাত ধরে নিজের ঘরে ঢুকে পড়ে। তারিম ঘরে ঢুকে হু হু করে হেসে বিছানায় শুয়ে পড়ে। কিছুক্ষণ পর বিছানা থেকে উঠেই বিচলিত কণ্ঠে বলে, এই না, এই বিছানায় শোয়া যাবে না। আল্লাহ, কি করতে যাচ্ছিলাম? আমার না হওয়া বিছানাটা এইখানেই, দুজনে রোমান্স করো তাই না? অথচ তোদের কিছু সময় পর বিয়ে করে জামাইকে ভালোবাসি বলতেই পারলাম না। হাই কপাল। ঢং করে সোফায় বসে পড়ল তারিম। সুবাহ দাঁড়িয়ে শুধু তারিমের কাণ্ড দেখছে।
তাকে যে আজ তারিম জ্বালাতে এসেছে সে প্রথমেই বুঝতে পেরেছিল। তারিম আবার সোফা থেকে দাঁড়িয়ে গেল, মুখে হাত দিয়ে অবাক কণ্ঠে বলল, এই আবার ভুল করতে যাচ্ছিলাম। ছিছি, আমার না হওয়া সোফাটাই। ভাইয়ার কোলের উপর বসে থাকো তাই না? নট নট, এখানেও বসা যাবে না, আমি বরং দাঁড়িয়ে থাকি। সুভাও এবার বিরক্ত হলো, চোখ ছোট হয়ে এলো তার। সুভাওকে বিরক্ত করতে তারিমের তো অসম্ভব ভালো লাগছে। দেখ এবার কেমন লাগে, তাকে ভার্সিটিতে একা ফেলে এখানে সংসার করা হচ্ছে। আজকের দিনটায় মাটি করে দেবে সে ভেবেই একগাল হেসে সুভাওকে জড়িয়ে ধরলো, বলে হঠাৎ করে ছেড়ে দিয়ে বলল, এই আমি কোথায়? এখানে থাকা যাবে না, এই তো আমার না হওয়া সেই ঘরটা। কি অলক্ষণী ব্যাপার! আর তুই তো আমার না হওয়া জামাইটার বউ। ছি ছি ছি, তোকে জড়িয়ে ধরে কি পাপটাই না করলাম, এ তো ঘোর পাপ। আল্লাহ আপনি মহান, হেল্পেস মি, আমাকে পরিশুদ্ধ করে দিয়ে আমি এই মুখ কাকে দেখাবো আমি। আর বলতে পারলো না তারিম। তার আগে তার পিঠে ঝাঁটার বাড়ি পড়লো, লাফিয়ে উঠল সে। পেছনে সুভাওকে শাশুড়ি রিনা খানের মতো দাঁড়িয়ে থাকতে দেখে আত্মা কেঁপে ওঠে তারিমের। বেশি বিরক্ত করে ফেলেছে সে। আরও কয়টা ঝাঁটার বাড়ি যে তার পিঠে পড়বে এখান থেকে এই মুহূর্তে না গেলে সে ভালোই বুঝতে পারছে। দৌড় দিতে যাবে, সামনে এসে দাঁড়ালো ফালাহ। তারিম হা হা হেসে ফালাহর পেছনে দাঁড়িয়ে পড়ল। ফালাহ তো এতক্ষণ দরজায় দাঁড়িয়ে সব কিছুই শুনেছে, তার বেশ হাসিও পাচ্ছে, কিন্তু বইয়ের যে রূপ দেখেছে হাসা মানেই ফাঁসা। তারিম যা ভেবেছিল তার কিছুই হলো না। সুবাও ঝাড়াটা রেখে বিছানায় বসলো, মুখ ভার করে বলে উঠল, তুই কেন এসব বলছিস আমি জানি, আমার কোনো দোষ নাই, সব দোষ তোর না হওয়া জামাইটার। তারিম কিছুটা ইতস্তত করলো। ফালাহর সামনে নিজের স্বরূপ বের হয়ে গেলে সেরেছে। ফালাহ সুভার কথা শুনে হো হো করে হেসে দিল। দুজনের চোখই এখন তার ওপর। হয়তো ভাবছে হাসির কি হলো। হাসি থামিয়ে ফালাহ বলল, আমার কোনো দোষ নাই, সব দোষ তোমার জামাইয়ের। আমার না হওয়ার বউটার সাথে তার জামাই একান্তে কিছু সময় কাটাতে চেয়েছিল, তাই আমাকে শাসিয়ে বলেছে শুভহাকে যেন আজকে সময় দিই, না হলে বউ ইগনোরের মামলা ঠুকে দিবে। বুঝলাম, দোষ তো আপনারও আছে, আপনি সবটা জেনেও রাজি হলেন। ও, বউয়ের সাথে সারাক্ষণ লেপটে থাকতে ইচ্ছে হয় তাই না? আপনারও শাস্তি পাওয়া উচিত। তার জন্য কি করতে হবে এই রিজ্জা চৌধুরী জানে। ফালাহ এবার থতমত খেয়ে গেল। এই যা, দোষ না করেও শাস্তি। একটু তো বউকে কাছে পেতে চেয়েছিল, কি এমন পাপ করেছে সে? সুবাও মিটমিটিয়ে হাসছে ফালাহকে জব্দ হতে দেখে। তারিম ধপ করে সোফায় বসে পড়ল। ফালাহ করুণ চোখে সুবাহর দিকে তাকালো। ফালাহ ভাবছে তারিম আজ ঘর থেকে যাবে না, অন্যদিকে তারিম ভাবছে অন্য কিছু। কিছুক্ষণ ভেবে আবেগী কণ্ঠে বলে উঠল, শুভু চল আদুকে দেখে আসি, বাড়িতে একা একা কি করছে কে জানে। ওই ইবলিশটা তো এখনো ভার্সিটিতে আমাকেই খুঁজে চলেছে। বুঝে শিক্ষা হয়েছে, এইবার বুঝবে এই রিজ্জাজ চৌধুরী কি। এখন আমি সম্পূর্ণ রিজ্জাজ চৌধুরী, যে তার ভাইয়ের ভালোবাসার জন্য সংগ্রাম করে যাচ্ছে। এই সংগ্রাম চলতেই থাকবে, দরকার পড়লে হরতাল, ধর্মঘট, অবরোধ, অনশন সব করব, তবু পিছিয়ে যাব না। আমার দাবি মানতেই হবে। তারিম যেন রিদানের বোন রিজ্জার ক্যারেক্টারে ঢুকে গেছে। এ যেন বিপ্লবী কণ্ঠস্বর। রিদান চৌধুরী ছুরি চালাই, এ চালাচ্ছে কথার বুলি। ফালাহ সুভাও হা করে তারিমের কথা শুনে যাচ্ছে। তারিম এক পলক ওদেরকে দেখে নিয়ে স্বাভাবিক হয়ে আবার নরম কণ্ঠে বলল, চল না শুভ, আদুর খুব ভালো লাগবে আমাদের দেখে। কত বড় একটা ঘটনা ঘটে গেছে ওর সাথে, আমরা গেলে কিছুটা সময় ভালো কাটবে ওর। ফোনও তো নিয়ে নিয়েছে ইবলিসে। তারিমের সম্মোহিনী কথায় সম্মোহিত হয়ে সুভার মুখটাতেও দুঃখী দুঃখী ভাব এসে গেল। আহারে, তারিম তো ঠিকই বলেছে, মেয়েটা সারাদিন একা একা কি করবে। তারা বেস্ট ফ্রেন্ড, এই সময়ে পাশে থাকা তাদের বন্ধুত্বজনিত কর্তব্য ভেবে 3 পিস নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। সুভাও যেতেই ফালাহর গলা টিপে ধরল তারিম। ফালাহ চোখ বড় বড় করে তাকিয়ে আছে। তারিম কিটমিটিয়ে হেসে বলল, ভালো হয়েছে না? বউর সাথে রোমান্স করবেন, করাচ্ছি না? এখন ঘরে একা একা বসে কুলবার সাথে রোমান্স করেন। আমার ভাইকে কষ্টদার ফোন দিয়ে এটেছে ওই আতাইব তাজিন ইতিহাস, নিজেও টের পাবে। ইটস তারিম, ও নটস, ইটস রিজ্জা চৌধুরী। ভাব নিয়ে ঘর থেকে বের হয়ে এলো তারিম। ফালাহ এখনো অবাক হয়ে তাকিয়ে আছে। এ যেন অন্য তারিমকে দেখছে সে। আগে তারিম কখনোই এমন ছিল না, এখন তো কিলার কিলার লুক নিয়ে থাকে। রিদান চৌধুরীর বাতাস পেয়েছে বলে কথা। বড় করে শ্বাস নিল ফালাহ। আহা কষ্ট,
বন্ধুকে সাহায্য করে নিজে ফায়দা লুটাতে চেয়েছিল, আর এখন বন্ধু তো ছ্যাঁকা খেলোই, সাথে তাকেও ছ্যাঁকা খেয়ে আহমক হয়ে বসে থাকতে হচ্ছে। সুভাও রেডি হচ্ছে খুশি মনে। ফালাহ দিকে তাকাচ্ছে না একটু। ফালাহ অসহায় চোখে সবটা দেখে যাচ্ছে। সুভাও রেডি হয়ে ঘর থেকে বের হতে দেখতে পেল তারিম তার শাশুড়ির সাথে জমিয়ে আলাপ করছে। সুভাও যেতেই তার শাশুড়ি বলে উঠল, সাবধানে যাস, সন্ধ্যার দিক দিয়ে ফালাও গিয়ে নিয়ে আসবে, চিন্তা করিস না। আদরের সাথে একবার কথা বলিয়ে দিস আমাকে। আহারে মেয়েটা। সুভাও মুচকি এসে মাথা নাড়ালো। ওরে শাশুড়ি, ধন্য জীবন। তারিম বিদায় নিয়ে সুভাওকে নিয়ে বের হয়ে গেল। ফালাহ নিজের ঘরে জানলা দিয়ে সুভাও যাওয়াটা দেখে বিছানায় শুয়ে পড়ল চিত হয়ে। আহা, বিবাহিত জীবন পুরাই প্যারাময়। ফোনে কথা বলা শেষ করে ব্যালকনিতে বসেছিল আদর। কিছুক্ষণ পর পর মুচকি হাসছিল। হঠাৎ নিজের ঘরে তার দুই বেস্টুকে দেখে অবাক হয়ে সে তার চেয়ে বেশি খুশি হয়। আনএক্সপেক্টেড ছিল। তারিম সুভাহ আদরকে মুচকি মুচকি হাসতে দেখে ঠোঁটে দুষ্টু হাসি এনে ভ্রু নাচাতেই আদর লজ্জায় মাথা নিচু করে নেয়। ভাবতে থাকে সকালের কথা। সকালে ঘুম থেকে উঠে হঠাৎ করে রাতের কথা মনে হয় আদরের। আবছা ছায়াটা যে কখন টের পাচ্ছে মনে হয় কি এসেছিল, এত ঘুমি বাসলো কি করে তার চোখে। ভাবতে ভাবতে ওয়াশরুমে ঢুকে পড়লো ফ্রেশ হতে। বাম হাত নাড়াতে কষ্ট হচ্ছে, ব্যথাটা একটু কমলো, পুরোটা যায়নি। ওয়াশরুমের দরজা খুলে ভেতরে প্রবেশ করতে চোখ পড়লো একটা শপিং ব্যাগ। কৌতূহল হয়ে এগিয়ে গেল সে। ব্যাগটা হাতে নিয়ে আবার ঘরে চলে আসলো। কি হতে পারে ব্যাগটাতে? ভেতরে জিনিসটা বের করতে আদরের মুখ হাঁ হয়ে গেল। আইফোন নিউ? তার তো আছে। সাদা চিরকুটে লেখা, ঝটপট হাতে তুলে নিলাম। অবাক হয়েছ আন্ডা বাচ্চা? তোমার থেকে দূরে থাকা সম্ভব না, লুকিয়ে রেখো, কথা হবে। আই নিড ইউ পাখি। আদরের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। রাতে আবছা ছায়াটা যে তার ক্যাবলা বিটেছিল বুঝতে পেরে আনন্দিত হলো সে। বক্সটা লুকিয়ে রেখে ফ্রেশ হয়ে এলো। এখনই আবার ভাইয়া এসে যাবে। ঠিক তাই হলো। আদর ফ্রেশ হয়ে আসতেই আতায়েব খাবার আর ওষুধ নিয়ে ঘরে ঢুকলো। আদর কিছুই বলল না, চুপচাপ আতায়েব যা বলে শুনে নিল। খাবার ওষুধ খাইয়ে আতায়েব নিচে চলে গেল। আদর অপেক্ষা করতে থাকে আতায়েবের যাওয়ার। ঠিক আধা ঘন্টা পর আতায়েব বাড়ি থেকে বের হয়। তখনই ফোনটা অন করে ফোন লাগাই হৃদের নম্বরে। সেই থেকে যে কথা বলে যাচ্ছে, কলিং বেলের শব্দে ফোন রেখে ব্যালকনিতে বসে আদর। আদরকে ভাবনার জগতে হাসতে দেখে তারিম সুভাও জোরে হেসে ওঠে। আদরের কাছে সবটা শুনে ওরা এটা ওটা বলে আদরকে লজ্জা দেওয়ার চেষ্টা করলেও তেমন লাভ হয়নি। আদরের লজ্জাটা আবার একটু কম। সারাটা দিন অনেক ভালো কেটেছে আদরের। প্রিয় মানুষটা হঠাৎ করে চমক দেওয়া, কথা বলা, দুই বেস্টুর আগমনে আদর যেন ভুলেই গেছে কালকের হামলার কথা। অন্যদিকে রিদান এত কিছুর মাঝেও আদরের সাথে কথা বলতে পেরে মহা খুশি। গুনগুনিয়ে গান করছে, হাঁটার তালে তালে নাচছে। এ যেন অন্য রিদান। আগের রিদান চৌধুরী ডেনে ডুবে গেছে। পাঞ্চিত বসের আচরণে বারবার টাকলা মাথায় হাত বুলাচ্ছে। তার মনে এখন অন্য চিন্তা ঘুরছে। চিন্তাটাও বিশাল। মনের মধ্যে প্রেম প্রেম পাচ্ছে তার। প্রেম করলে সে বসের মতো উড়ু উড়ু মন নিয়ে থাকতে পারবে, গুনগুনিয়ে গান গাইবে, ডিউটি করতে করতে হালকা নাচবে। এও জাস্ট ইয়ো ব্যাপার। প্রেমের কথা মনে পড়তে প্রাঞ্চের চোখে একটা মেয়ে ছবি ভেসে ওঠে। চিকচিক করে চোখ। আহা, কি সুন্দর মেয়েটা। শালীনভাবে চলাফেরা করে। তাকে দেখেও কেমন মুচকি হাসছিল। তাহলে কি সে ধরে নেবে মেয়েটির তাকে পছন্দ হয়েছে? ভাবতেই খুশিতে ভরে উঠল ভেতরটা। সেও প্রেম করবে। সেদিন একটি কাজে বাইরে গিয়েছিল পাঞ্চু। হেঁটে হেঁটে আসছিল বিকেলের দিকে। হঠাৎ করে একটা মেয়েকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে অবাক হয় পাঞ্চু। প্রথমে মনে হয়েছিল মেয়েটি তার তাকমাটা থেকে বিদ্রুপ করে হাসছে। পরে যখন মেয়েটি লজ্জা লজ্জা ভাব নিয়ে হাসছিল, তখন পাঞ্চু তাড়াতাড়ি চলে আসে সেখান থেকে। আলোই জানে শত্রুপক্ষের ফাঁদ কিনা, সে এসবে জড়াবে না। পরক্ষণেই পেছনে এক পলক তাকিয়ে দেখে মেয়েটি তখনও মুচকি এসে তাকিয়ে আছে। গর্বে পাঞ্চুর বুকের ছাতি ফুলে দ্বিগুণ হয়ে যায়। ভাব নিয়ে গেট দিয়ে ঢুকতে আরেকজন গার্ডের সাথে ধাক্কা খেয়ে টাকলা মাথায় টুস করে বাড়িকে আবার অজ্ঞান হয়ে পড়ে পাঞ্চু। ইতিহাস গড়েছিল সেদিন। এরপর আর মনেই ছিল না মেয়েটির কথা। হঠাৎ মনে আসায় ভালোই লাগছে। এবার প্রেম না, বিয়েই করে ফেলবে সে। যদি টাকু দেখে পরে ছেড়ে দেয়, সে ছ্যাঁকা খেতে একদম অপটু। পাঞ্চুর মতে ছ্যাঁকা খাওয়া মানেই বিয়ের জন্য 1 বছর দেরি করা। সে এটা কোনোভাবেই চায় না। বিষণ্ণ মনে বাড়ি ফিরছে আতাব। রাত 8টা বাজে। মুখে মলিনতা ছড়িয়ে আছে। পুরো 1 ঘন্টা খুঁজেছে তারিমকে। না পেয়ে হসপিটাল চলে গিয়েছিল সে। এরপর থেকে মনটা বেশ খারাপ। একটুখানি কথা বলার জন্য ছটফট করছে সে। মনের মধ্যে নানান চিন্তা আঁকিবুকি করছে। মনে হচ্ছে তারিমকে হারিয়ে ফেলবে। ভাইয়ের এমন মলিন মুখ দেখে আদরের খারাপ লাগলো।
বাট বেস্টুকে কথা দিয়েছে সে একদম চুপ থাকবে, তাই কিছু বলতে পারছে না। ভালো কিছুর জন্য কিছু কষ্ট ফেস করতেই হয়। দেখা যাক সামনে কি হয়। আদরের মামামামি এসেছে গ্রাম থেকে, সাথে পরশ রোহানি। অসুস্থতার খবর পেয়ে ছুটে চলে এসেছে তারা। গ্রাম থেকে আদরের পছন্দের বিভিন্ন রকম আচার, পিঠা, ফল সবকিছু নিয়ে সন্ধ্যা নাগাদ এসে পৌঁছেছে। বেশ কদিন থাকবে তারা। আদর তো আনন্দে আত্মহারা। মামির মাঝে সে মামা গন্ধ পায়। মামিও তো একজন মাটির মানুষ। দুনিয়ার সব ভালোবাসা যেন তার মধ্যেই ওপরওয়ালা ঢেলে দিয়েছে। তারা তো আদরের আসল মামা মামি না, আতাবের মামা মামি। তবুও এতটা দিন আদরকে ভালোবেসে আসছে। বুঝতেও দেয়নি আদর ওদের কেউ নাই, বরং সবসময় এটা বোঝাতে চেয়েছে আদর ছাড়া ওরা অচল। বিশ্রাম করছে সবাই। মাগরিবের নামাজ আদায় করে আদর ছাদে দাঁড়িয়ে আছে। ভালো লাগছে না হঠাৎ করে, মনটা কেমন করছে। মনে হচ্ছে আবার খারাপ কিছু হবে। হঠাৎ রাস্তায় যোগ যেতেই আদর ভয় পেয়ে গেল। কয়েকটা লোক আবছা আলোয় রিভলভার নিয়ে পায়চারি করছে, বারবার এদিক ওদিক তাকাচ্ছে। আদর এক দৌড়ে নিচে চলে গেল। এই ভয়টায় সে পাচ্ছিল। নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে হাঁপাতে থাকে আদর। ভয়ে হাত পা কাঁপছে তার। ভয়টা তাকে নিয়ে না, গ্রাম থেকে মামা মামি কাজিনরা এসেছে। ওদের কিছু হয়ে গেলে কি করবে মাথায় ঢুকছে না। রিদানের কথা মনে হতেই ফোন লাগালো। রিং হয়ে কেটে যাচ্ছে। ল্যাপটপে কাজ করছিল রিদান। কাল ইম্পর্টেন্ট একটা মিটিং আছে। ফোনটা বিছানায় পড়ে আছে, সেদিকে খেয়াল নেই তার। হঠাৎ কাজের মাঝেই আদরকে দেখতে যাওয়ার ভূত মাথায় চাপলো। মামামি আসছে নিশ্চয়ই, মেয়েটা খুব খুশি। এখন কি যাওয়া ঠিক হবে ভেবেই সিসি ফুটেজ অন করলো আদরের বাড়ি। হঠাৎই আদরকে এতটা বিচলিত হয়ে কাউকে ফোন করতে দেখে চমকে ওঠে রিদান। ল্যাপটপটা পাশে রেখে ফোন খুঁজতে থাকে। কোথায় রেখেছে ফোন? কিছুক্ষণ খোঁজার পর বালিশের নিচে ফোনটা পেয়ে যায়। তখনও ফোনের ওপরে আন্ডা বাচ্চা নামটা জলজল করছে। ধরার আগেই কেটে গেল। 13টা মিসড কল উঠে আছে। রিদানের ভয় হলো। ফোন দেওয়ার আগেই আবার ফোন আসলো। ঝটপট ফোনটা ধরেই বলতে লাগলো, হোয়াট হ্যাপেন আন্ডা বাচ্চা? এমন করছো কেন? এতটা বিচলিত কেন তুমি? কি হয়েছে? প্লিজ সে। আদর জোরে জোরে নিঃশ্বাস নিয়ে বলে উঠল, হৃদ আমাদের বাড়ির সামনে কারা যেন রিভলভার হাতে নিয়ে ঘুরছে, ভয় লাগছে আমার, প্লিজ সেভ আস হৃদ। ওরা ক্ষতি করতে এসেছে, প্লিজ কাম হৃদ। আমি বাঁচতে চাই আপনার সাথে, অনেকটা বছর একসাথে বাঁচতে চাই, আপনাকে ভালোবাসতে চাই, প্লিজ কাম হৃদ। মাথায় হাত দিয়ে সোফায় বসে পড়ল রিদান। এর জন্য এমন করছে আদর? পরক্ষণে গার্ডের ওপর রাগ হলো তার। বলেছে লুকিয়ে পাহারা দিতে। রাস্তা দিয়ে ঘুরছে তারা, যার জন্য তার প্রেয়সী এমন করছে। এতটা ভয় পাচ্ছে। রিদান ফুস করে দম নিল। শান্ত স্বরে বলে উঠল, কুল ডাউন আদুপুরি, ওরা আমার লোক। গার্ড দিচ্ছে তোমাকে, রিক্স আছে জানো তো। এতটা হাইপার হচ্ছে কেন? ভালো করে খেয়াল করবে না? আই এম সরি আন্ডা বাচ্চা, তোমাকে আগেই বলা উচিত ছিল, সুযোগই পাইনি। আদর কিছুক্ষণ চুপ করে রইল। কতটা ভয় পাচ্ছিল, পরক্ষণে ফুসে ভুল উঠল, আপনাকে ক্যাবলাবিটিস এমনি বলি? বোকা হৃদ, পচা পোনা, ইউ বেটা খবিস। কতটা ভয় পেয়ে গেছিলাম আপনার ধারণা আছে? কত কি ভেবে ফেলেছিলাম যে আমার 40-এ কে কে আসবে, কে কে দোয়া করবে, কে কে বিনা দাওয়াতে অন্ন ধ্বংস করতে আসবে, কে কে মজা করতে আসবে, আমার 40-এ আমি খেতে পারবো কিনা, আমার অনুপস্থিতিতে আপনি অন্য মেয়ের সাথে লুতুপুতু করবেন কিনা, যাতে লুতুপুতু না করতে পারেন তার ব্যবস্থাও করতে যাচ্ছিলাম। আমার মাথার সব বুদ্ধি আপনি নিয়ে নিলেন। আপনার সাথে 11 ঘন্টার ব্রেকআপ। টুস করে ফোনটা কেটে দিল আদর। আর রিদান সে হাঁ করে আদরের সব ভাবনা শুনছিল। এইটুকু সময়ে এই মেয়ে কত কি ভেবে ফেলেছে। তারপর বলছে তার বুদ্ধি নাকি আমি নিয়েছি। ভাবা যায় এসব? আবার 11 ঘন্টার ব্রেকআপ। সকালের আগে আর কথা হবে না, এই জন্যই যে বলেছে। রিদান বুঝতে পেরেছে। হাই রে রিদান চৌধুরী, তোর এই দিন আসলো। হালকা হাসলো রিদান। আবার ল্যাপটপটা হাতে নিয়ে যেই না সোফায় বসবে, অমনি দরজা থেকে ডাক পড়ল, খাবার দেওয়া হয়েছে। বিশিষ্ট ব্যবসায়ী রিদান চৌধুরী যেন খেতে আসে। বিনা পয়সায় কামলা তো একটা পেয়েছে, যে যার মতো খাটিয়ে যাচ্ছে। আমার কি কোনো দাম আছে? কামের বেটি সকিনার মতো খেটেই যাচ্ছে। এই দিন দেখার আগে তুলে নিল না কেন আল্লাহ? রিদান ভ্রুকুচকে দরজা থেকে তাকালো। পেছন ঘুরে তারিম চেঁচিয়ে কথাগুলো বলে চলে যাচ্ছে। বুঝলো না রিদান কি হয়েছে। হঠাৎ করে রেগে আছে দেখেই বোঝা যাচ্ছে। তাই আর দেরি করলো না, হঠাৎ হলো। ডাইনিংয়ে বসে আছে পাঞ্চু পিয়াস। পাঞ্চু কাচুমুচু করে বসে আছে। সে আসতেই চায়নি। তারিম ধমকে নিয়ে এসেছে। বড় হয়ে ছোটদেরকে ভয় পেয়ে পাঞ্চু নিজের ওপরেই বিশ্বাস উঠে গেছে। ভবিষ্যতে বইয়ের ঝাড়ি খেয়ে তাকে বাঁচতে হবে নাকি? রিদানকে আসতে দেখে পাঞ্চু উঠতে যাবে,
তারিম ধমকে উঠল। চুপ করে বসো। আমার পারমিশন নিয়েছিলে ওঠার আগে? সাহস কত বড়! একদম চাকরি থেকে বরখাস্ত করে দিব। এখন থেকে বাড়িতে শুধু রিজ্জা চৌধুরীর হুকুম চলবে। কোনো রিদান প্রিদানের খাওয়া নেই। সবাই কথাটা মাথায় ঠুকিয়ে নাও। বাড়ির বস আমি, তাকে দেখার ওঠার কিছুই নাই। চুপচাপ খেতে বসো। তারিমের ধমকে পাঞ্চুয়ার ওঠার সাহস করল না। কে জানে, ধাম করে কয়েকটা দিয়ে বসলে। মেয়ের রাগ সাংঘাতিক। অন্যদিকে রিদানের মাথায় কিছুই ঢুকছে না। তার শান্তশিষ্ট বোনটার হঠাৎ কি হয়েছে? এতটা রেগে আছে কেন? তার দিকে তাকাচ্ছে না। রিদান বসতে যাবে তার আগেই তারিম নিচের দিকে তাকিয়ে বলে উঠল, আপনাকে আমি বসতে বলেছি? এই বাড়িতে যা করতে হবে সব আমার পারমিশন নিয়েই করতে হবে। প্রথমবার তাই ক্ষমা করলাম, এরপর ভুল হলে বাড়িতে ঠুকতে দিব না। রিদান এবার নত স্বীকার করে বলে উঠল, আপনার মেহেরবানিতে আমি কি বসতে পারি রানী সাহেবা? রিদানের এমন অবস্থা দেখে পিয়াস মিটমিটিয়ে হাসছে। পাঞ্চু তো হা করে সব দেখছে। কি দিন আসলো তার বসের, কিন্তু তার খুব একটা খারাপ লাগছে না রিদানের এমন অবস্থা দেখে। এতদিন আমাদের হুকুম দিয়ে আসছে, এখন নিজে কিছুটা হুকুম পালন করুক। হা হা হা, বেশ হয়েছে। রিদানের এমন কথায় তারিমের হাসি পেলেও মুখটা গম্ভীর করে হাত দিয়ে ইশারা করলো বসার জন্য। তিনজনকে খাবার দিয়ে সে রান্নাঘরের দিকে যেতে নেবে। রিদান হাত ধরে পাশের চেয়ারে বসিয়ে দিল। কিছু বলার আগেই এক লকমা ভাত মুখে ঢুকিয়ে দেয়। তারিম চোখ রাঙিয়ে খেতে থাকে। এখন ঢং দেখানো হচ্ছে। তখন এতবার বললো কাল একটু ঘুরতে যাবে, তখন তো হু হু ছাড়া মুখ দিয়ে কিছু বের হলো না। এখন দরদ দেখাতে আসছে। তারিমকে খাইয়ে নিজে খেয়ে নিল রিদান। তারিম গম্ভীর মুখে সবকিছু গুছিয়ে রাখছে। রিদান যাওয়ার আগে মুচকি এসে বলে, কাল বিকেলে রেডি থেকো, মিটিং শেষ করে ঘুরতে নিয়ে যাব। বলেই চলে যায় রিদান। এদিকে তারিম সে তো খুশিতে আত্মহারা হয়ে পাঞ্চুর টাক মাথায় ঢোল বাজাচ্ছে। আর বেচারা পাঞ্চু চোখ মুখ কুচকে সবটা সহ্য করছে। আদর এখন মোটামুটি সুস্থ। পরশ রোহানির সাথে সময়টা তার খুব ভালো কাটছে। আতাবও কিছুটা চিন্তামুক্ত হয়ে হসপিটালে ডিউটি করছে। হঠাৎ করে রোহানি বায়না ধরেছে ঘুরতে যাবে। সাথে সাথে পরশও সায় জানালো। পরশ জানে আজ আতায়েবের হসপিটালে অপারেশন আছে, তাই অনেক জোর করেছে আতায়েবকে যাওয়ার জন্য। মিথ্যে জোর আর কি। আতায়েব বোনের খুশির জন্য সায় দিলেও গার্ড নিয়ে যেতে বলেছে। আদরও না করেনি। তার জীবন এখন হুমকির মুখে, সে জেনেও তো ইগনোর করতে পারে না। বিকেল হতেই তিনজনে বেরিয়ে পড়ে। পরশ অনেক খুশি, কারণ আজ রাইসাও আসবে। অনেক দিন দেখা হয় না তাদের। মেসেজে টুংটাং কথা বলেই যাচ্ছে। আদরের মনটা হালকা খারাপ। রুহানি তারার জন্য রিদানকে বলেও যেতে পারছে না। পরে জানলে কেমন রিয়াক্ট করবে কে জানে। গাড়ি থামলো গ্রামের একটি ব্রিজের ওপর। রিদানকে নিয়ে ভাবতে ভাবতে আদর খেয়ালই করেনি গ্রাম দেখে আদর বিস্মিত হয়ে গেল। কত সুন্দর গ্রামটা। মাঝারি সাইজের নদী। নদীর পাড়টা উঁচু করে বাঁধা, সম্ভবত বন্যা থেকে বাঁচার প্রচেষ্টা। নদীর পাড়গুলোতে অনেক গাছগাছালি। ক্লান্ত পথিকরা এখানে অনায়াসেই বিশ্রাম নিতে পারবে। কি স্নিগ্ধ বাতাস। ব্রিজটি নতুন দেওয়া হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। কিছুটা দূরে কয়েকটা দোকান দেখতে পেল আদর। আরও অবাক হলো সে, এখানে দোকান, খদ্দেরও আছে দেখছি। আদরের মনটাই ভালো হয়ে গেল এরকম পরিবেশে এসে। আদর নামতে নেবে রোহানি বাধা দিয়ে বলল, চুপচাপ বস, একটু পর নামতে হবে। আদর ভ্রু কুচকাল। গাড়িতে বসে থাকবে কেন? একটু অপেক্ষা করতেই আরও দুটো গাড়ি এসে ব্রিজের ওপর থামলো। রোহানি ধপ করে নেমে গেল। পরশ আগেই নেমে ছবি তুলছে, হাতে ক্যামেরা। আদর গাড়ি থেকে নেমে সামনে তাকাতেই বিস্ময়ে হা হয়ে গেল। কি দেখছে সে? রিদান এখানে? রিদানও তেমন। আদরকে এখানে এক্সপেক্টই করেনি সে। তার বুঝতে সময় লাগলো না সব তার বোনের কারসাজি। যাই বলুক, বোন একটা ঠিক কাজ করেছে। খুশিতে তারিমকে জড়িয়ে ধরল রিদান। তারিম তো হিহি করে হেসে দেয়। রিদানের পরনে সাদা পাঞ্জাবি, কালো সুতার কাজ করা। ঠিক আদরও সাদা লং গাউন পরেছে। তারিম আগে থেকে প্ল্যান করে রেখেছিল। এগিয়ে গেল রিদান। আদরের তো চোখ চিকচিক করছে খুশিতে। কি অসাধারণ লাগছে রিদানকে। এই প্রথম সে পাঞ্জাবিতে দেখছে। এর আগে দেখবে কেমন করে? রিদান শুধু পাঞ্জাবি তার বাবা মায়ের মৃত্যুবার্ষিকীতেই পড়ে, তাও চুপি চুপি। একসাথে হয়ে তারিম রোহানি চিল্লিয়ে বলে উঠল, সারপ্রাইজ! ওদের চিৎকারে পিয়াস পাঞ্চু কানে হাত দিয়ে চোখ ছোট ছোট করে চেয়ে থাকে। আর আদর রিদান তো একে অপরের দিকে তাকিয়েই আছে। পরশ ছবি তোলা অফ করে এগিয়ে এসে রিদানের সাথে কথা বলে। পিয়াস দোকানের দিকে যাওয়ার তাড়া দিতেই পরশ বলে ওঠে, তোমার হাঁটতে থাকো, আমি একটু পর আসছি। রাইসা এখনো আসেনি। পরশের কথায় সায় দিয়ে ওরা হাঁটতে থাকে। রিদান আদরের ডান হাতটা নিজের বাম হাতের মুঠোয় নিয়ে হাঁটছে। বাম হাত ধরেনি যদি ব্যথা পায়, খুব সতর্ক সে। পিয়াস বারবার রোহানির দিকে তাকাচ্ছে।
সে তারিমের সাথে হেসে হেসে কথা বলছে। পিয়াসের কেন জানি মেয়েটাকে বেশি ভালো লেগেছে। হঠাৎ করে রুহানির ফোন আসায় সবাই চুপ হয়ে যায়। ফোন ধরে কানে তুলতেই অপর পাশের কথা শুনে রুহানি রেগে বলে ওঠে, র্যাগিং করেছে মানে? প্রপোজ রিজেক্ট করেছে বলে র্যাগিং দিবে? দাঁড়া, কালকে আসছি ভার্সিটি, কয়েকদিন ছিলাম না, ক্ষমতা হাতে পেয়ে গেছে। ওই মাইন্ডকারে যদি কাল ভার্সিটির সবার সামনে মেয়েদের মতো না কান্না করিয়েছি, আমার নাম রুহানি ইসলাম না। রুহানির কথায় আদর হাসলো। সে ভাবছে কাল ছেলেটার কি হবে, কেন যে সেদে সেদে মানিজ্জত খোয়াতে আসে কে জানে। পিয়াস তো চরম লেভেলের শকড। এই মেয়েকে তো সে শান্তশিষ্ট ভেবেছিল, এ তো পুরাই আগুন। না পিয়াস না, আর এগোস না, সাবধান, এই মেয়ে জীবনে আসলে জীবন তেজপাতা হয়ে যাবে। রুহানির কথা শুনে রিদান বুঝলো কোনো ঝামেলা হয়েছে, তাই বলল, একা একা ঝামেলা করতে চেও না, কাল পাঞ্চু গিয়ে ছেলেটাকে দেখে নেবে। হাজার হোক, আমার সার্ভিস পাওয়া তোমার শালীগত অধিকার। রিদানের কথাই রোহানি জোরে হেসে দিল, ভাব নিয়ে বলে উঠল, আরে না চিচু, এসব আমার 5 মিনিটের কাজ। বেশ নামডাক আছে ভার্সিটিতে, এক নামে চিনি সবাই, ভয় থরথর করে কাঁপে। আমি সামনে নিতে পারবো। রোহানির কনফিডেন্সে রিদান হাসলো, কথা বলল না। আর পিয়াস তো ক্রাশ নামক বাসটা আবার খেলো। না, তার মায়ের জন্য এমন একটা বৌমাই লাগবে, যেমন মা তেমন বউ হবে। বউ শাশুড়ি খাপে খাপ। দোকানের দিকে এসে পৌঁছেছে ওরা। বেশ ভালো পরিবেশটা, কিছু কিছু ছেলে মেয়ে সময় কাটাচ্ছে নিজেদের মতো। একটা ছোট পার্ক সাইটও বলা চলে। চায়ের দোকান, ফুচকা, ঝালমুড়ির দোকান, আইসক্রিমের দোকান, কসমেটিক্সের দোকানও আছে। আদর তো লাফিয়ে উঠলো এসব থেকে। রুহানি দৌড়ে গিয়ে ফুচকা অর্ডার দিল। আদরের ঝালমুড়ি খুব পছন্দ, ফুচকা অতটাও পছন্দ না, তবুও খুব একটা খারাপ লাগে না। রুহানি দোকান থেকে চেঁচিয়ে বলে উঠল, আজ তোমার পকেট ফাঁকা করে ছাড়বো চিচু। রিদান হাসলই, কতই খাবে আর। রিদান আর আদর ঘাসের উপর বসেছে, কথা বলছে আর হাসছে দুজনে। এর মধ্যে পাঞ্চু 2 প্লেট ঝালমুড়ি এনে দিতেই আদর লুফে নিয়ে খেতে শুরু করে। প্রথমে টের না পেলেও কয়েক চামচ খাওয়ার পর যখন ঝালে চোখ মুখ লাল হয়ে যায়, তখন খাওয়া থামিয়ে দেয় আদর। একদম ঝাল খেতে পারে না সে, এতটা ঝাল হবে ভাবেনি। রিদান একটু একটু করে খাচ্ছে, সে ভালোই ঝাল খেতে পারে। প্রথমে নাক ছিটকালেও আদরের খাওয়া দেখে লোভ সামলাতে পারেনি, মুখে দিতে নিজেরাও ভালো লাগে। হঠাৎ আদরকে খাওয়া থামিয়ে হাঁপাতে দেখে ফট করে আদরের দিকে তাকায় রিদান। আদরের চোখ মুখ লাল দেখে ভয় পেয়ে যায়, চেঁচিয়ে পানি আনতে বলে। পাঞ্চু সবাইকে দিয়ে কেবল একটা ফুচকা মুখে দিচ্ছিল, বসের চেঁচানোতে তেঁতুলের পানি শার্টে পড়ে শার্ট ভিজে যায়। সেদিকে না তাকিয়ে পানি নিয়ে দৌড়ে এগিয়ে যায়। ঢকঢক করে পানি গেলে আদর। ঝাল একটু কমলেও রিদানের রাগ কমল না, সব রাগ গিয়ে জমা হলো ঝালমুড়িওয়ালার ওপর। রেগে গিয়ে বলে উঠল, ঝাল দিতে বারণ করা হয়েছিল না? এত ঝাল দিয়েছে কোন সাহসে? হ্যাঁ, ঠিকভাবে বানাতে পারে না, স্টুপিড। ঝালমুড়িওয়ালার মুখটা মলিন হয়ে যায়। আদরেরও খারাপ লাগে। এগিয়ে গিয়ে রিদানের হাত ধরে অন্যত্র নিয়ে আসে। পিয়াস গিয়ে লোকটাকে সরি বলে, সাথেও বলে রিদান পাগল। পাঞ্চু তো পিয়াসের কথাই হেসে খুন। লোকটার মন ভালো করার জন্য পিয়াস রিদানের নামে উল্টোপাল্টা বলে যাচ্ছে। একবার যদি রিদান জানতে পারে পিয়াসের কি হবে আল্লাহ মালুম। লোকটাও হেসে তাই এক সময়। রুহানি সবটা থেকে ফুচকা খেতে খেতে ব্যাপারটা বেশ ভালো লাগে তার। আদর গম্ভীর মুখে রিদানের দিকে তাকিয়ে আছে। রিদান মাথা নিচু করে আছে, মনে হচ্ছে বেশ ভয়ে আছে। আদর শান্ত সুরে বলে উঠল, আপনি জানেন ওনারা কত কষ্ট পেয়েছে? ভুল হতেই পারে, তাই বলে এমন করবেন? আপনারা এমন করেন বলে ওনারা ভাবে গরিব বলে ওনাদের সাথে এমন করা হয়। সব ধনীদের এক ভাবে ওনারা। এরপর এমন করলে আপনার খবর করে দিব। যাওয়ার সময় সরি বলবেন। এমন পাগলামি করার মানে আছে? আদরের কথায় মুগ্ধ হয় রিদান। সে এমন কখনোই ভাবেনি। আদরের ভাবনা সত্যি আলাদা। আদরের চোখের দিকে তাকিয়ে বলে ওঠে, আমি প্রেমে পাগল, তাই পাগলামি করি। উন্মাদনা ছাড়া পাগলামি বুঝতে পারি না, কারণ আমি ব্যাকুলতায় উদাসিত কবিতা রচনা করতে পারি না। আমি কবি নই, প্রেমিক। আমি এক ভয়ঙ্কর পাগল প্রেমিক, যার সূচনা হয়েছিল তুমিতে। তেমনি তোমার ভূমিকাতেও আমি, উপসংহারেও আমি। উপসংহারের শেষটাও হবে আমাকে ঘিরে, শুধুই আমি। গধূলি বিকেল শুরু। সূর্যটা এখনো হালকা তেজ দিচ্ছে। এই গরমে সূর্যটা আকাশ ছেড়ে যাওয়া চিন্তাও করে না। মনে হয় আকাশকে তার তেজ দিয়ে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে ভালোবাসায়। কিন্তু এই ভালোবাসা তো ক্ষণস্থায়ী। সূর্যকে আকাশের বুক থেকে চলে যেতেই হবে। চাঁদের আগমন ঘটবে আবার এই আকাশের বুকেই। সেই অভিযোগ সূর্য যেন নিজের রাগ দিয়ে প্রকাশ করছে, যার ফল ভোগ করছে মানবজাতি। কিছু ভালোবাসার জন্য হয়তো অন্যকে ফল ভোগ করতে হয়।
ভালোবেসে কষ্ট পেয়ে নিজেকে ধরিয়ে রাখার চেষ্টায় কিভাবে অন্যের ক্ষতি হয় বুঝেই আসে না, যার দৃষ্টান্তে স্থান পেয়েছে হিমেল খান। পুরো বাড়িতে হইচই লাগিয়ে দিয়েছে হিমেল। নিজের ভেতরকার ক্রোধ দ্বারা বাড়িটা মুহূর্তে নীরব নিস্তব্ধ করে দিয়েছে। তার মুখে এখনো বিড়বিড় শব্দে শোনা যাচ্ছে, আমি আদরকে চাই, আমার আদরকে এনে দাও, আমার আদরকেই লাগবে। আর কোনো মেয়ের জায়গা নেই আমার জীবনে, যে করেই হোক আমার আদরকেই চাই, খুন হয়ে হোক নয়তো খুন করে আমার আদরকেই লাগবে। হায়রে ভালোবাসা, এই যে কুল কিনারা মানে না, বাধা মানে না, কিন্তু অপাত্রে দান করলে দানটা তো ব্যর্থই হবেই। হিমেলের ভালোবাসাটাও ব্যর্থ। সে দুজন ভালোবাসার মানুষের মধ্যে এসে তাদের দুজনকে আলাদা করার চেষ্টায় আছে। ফ্ল্যাশব্যাক। দুপুরের মাঝ সময়টাতে আদর বসেছিল একটি পার্কে। পাশে তারিম সুবাহও বসে গল্প করছে। ভার্সিটি শেষে একটু ঘুরতে এসেছে তারা। আদর এখন পুরোপুরি সুস্থ। আনমনে ভেবে চলছিল রিদানের কথা। দিনগুলো কিভাবে চলে যাচ্ছে। ঘুরতে যাওয়ার 1 সপ্তাহ কেটে গেছে, অথচ আদরের কাছে মুহূর্তগুলো এখনও জীবন্ত লাগে। অনুভূতিটা তো জীবন্তই। এই 1 সপ্তাহে তেমন দেখা না হলেও রিদান আদরের খেয়াল নিতে ভোলেনি। প্রচণ্ড কাজের প্রেশার রিদানের। নিউ ডিলটা নিয়েই কাজ করছে। কাজের মধ্যেও হঠাৎ হঠাৎ ফোন করে আদর কি করছে, ঠিকমতো খাচ্ছে কিনা সব খোঁজ খবর নিয়ে আবার কাজে মনোযোগী হয়। হালকা রোমান্টিক কথা বলতেও ভোলে না। সত্যি রিদান চৌধুরী আজ ভয়ঙ্কর পাগল প্রেমিক হয়ে গেছে, শুধুই আদরের। ভাবছিল আর মুচকি হাসছিল আদর। তারিম সুবাহও কয়েকটা বাচ্চাদের সাথে কথা বলছে কিছুটা দূরে। হঠাৎ নিজের সামনে পুরুষালী ছায়া দেখে বিচলিত হয় আদর। ছায়ার মানুষটা তার না। ফট করে মাথা তুলে অচেনা এক ছেলেকে ভ্রুকুচকায় আদর। কিছু বলে না, এটা যেহেতু পার্ক আসতেই পারে। অন্যমুখ হয়ে বসতেই আবার সেই লোকটা আদরের সামনে গিয়ে দাঁড়ায়। আদর এবার বুঝে যায় লোকটা তার কাছে এসেছে। দাঁড়িয়ে যায় সে। কপাল কুঁচকে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, নিশ্চয়ই আপনার আমাকে পছন্দ হয়েছে। পার্কে একটা সুন্দরী একটা মেয়ে বসে আছে, লাইন মারা যায়, তাই আপনি ঠিক লাইন মারতে এসেছেন, তাই তো? আগেই বলে দিচ্ছি, কাজ হবে না ভাই। এই পৃথিবীতে একজন বাদে সব যুবকই আমার কাছে ভাই হয়, তাই ভাই বলছি কি, প্লিজ লিভ। একবার যদি জানতে পারে আপনি তার সম্পদের উপর নজর দিয়েছেন, আল্লাহ মালুম কি হবে। আদরের কথায় লোকটির মুখ থেকে মুচকি হাসি সরে গম্ভীর হয়ে যায়। হঠাৎ করে নিচে বসে পড়ে। আবেগী কণ্ঠে বলে উঠল, প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি তোমায়। আমি জানি না কি আছে তোমার মধ্যে। তোমার ওই তেজি চাহনি ঘায়েল করে দিয়েছে আমায়। কম মেয়েকে দেখিনি, কিন্তু কারোর চোখের চাহনি এতটা জীবন্ত লাগেনি। প্লিজ অ্যাকসেপ্ট মি। আমি হিমেল খান, সান অফ হিয়ান খান। কোনো কিছুরই কমতি নেই। টাকা, বাড়ি, গাড়ি যথেষ্ট সুদর্শন দেখতে আমি। রানী হয়ে থাকবে তুমি। আই লাভ ইউ, আই লাভ ইউ, প্লিজ। আদর গাঢ় চাহনিতে তাকিয়ে আছে। ভেতরে কি চলছে বোঝা মুশকিল। হিমেল তখনও আদরের দিকে হাত বাড়িয়ে বসে আছে। চোখ বলে দিচ্ছে সে চাইছে আদর তার হাতটা বাড়িয়ে দিক, কিন্তু আদর 2 পা পিছিয়ে গেল। হিমেল চমকে দাঁড়িয়ে গেল। এই হিমেল খানকে রিজেক্ট করা পসিবল? আদর আবার 3 পা এগিয়ে এসে পড়ল। আপনি হিয়ান খানের ছেলেই হন বা প্রেসিডেন্টের ছেলেই হন, আই ডোন্ট কেয়ার। আদর আহমদকে সস্তা ওইসব মেয়েদের খাতায় ফেলবেন না যারা আপনার টাকার রূপ থেকে আপনার জালে ফেসে যায়। আমাকে ভালোবাসেন অথচ খোঁজ নেননি। আপনার কাছে আমি রানী হয়ে থাকবো, আর দুজনের কাছে আমি রাজরানী হয়ে আছি। 1 আমার ভাইয়া, আর 2 আমার ভালোবাসার মানুষটা। আপনি যদি সাধারণ প্রেম নিবেদন করতেন আমি আপনাকে না বলে দিতাম, এমনিতেও আপনাকে বন্ধ করে নিতাম, কারণ ভালোবাসা কারো হাত থাকে না, হঠাৎ করে হয়ে যায়। কিন্তু না, আপনি তো আমাকে টাকার লোভ দেখাচ্ছেন, তাই আপনাকে ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং, আমার সামনে আসবেন না, না হলে আপনার সাথে কিছু হলে আমি দায়ী না। গেট আউট। হিমেলের চোখ মুখে রাগ ফুটে উঠল। সামান্য একটা মেয়ে তাকে এত কথা শোনাচ্ছে, এত বড় সাহস তাকে রিজেক্ট করে। নিজেকে সংযত করে বাঁকা হেসে বলে ওঠে, আমার চোখ একবার যার উপরে পড়েছে তাকে তো আমার হতেই হবে। আই লাইক ইউ অ্যান্ড গ্রিফেস। এস, তোমাকে আমার হতেই হবে, ইট এনি কস্ট। আগে তোমার ভালোবাসার মানুষটাকে মারবো, তারপরে তোমাকে বউ করবো, তাও 15 দিনের মধ্যে। তোমাকে তো মিস হিমেল খান হতেই হবে। হিমেল কথাটা বলেই হাঁটা ধরে। আর 1 মুহূর্ত থাকলেই হয়তো কিছু ভুল করে ফেলতে পারে, যা সে চাইছে না। আদরকে নিজের করে পাওয়ার জেদ চেপেছে মনে।
আর আদর হিমেলের কথা শুনে ভেঙচি দিয়ে বলে ওঠে, কোনো পূরণ হয় না। আর আমার মানুষটার নাম শুনলে এখনই হিসু করে দিবি। থাক, বললাম না, তোর লজ্জা না থাকলে আমার আছে। এরপর আমার সামনে পড়লে তোকে হিসু করিয়ে ছাড়বো। হিমেল ততক্ষণে অনেক দূরে চলে গেছে, তাই কথাটি তার শ্রবণ হয়নি। আদর নিজেও মাথা না ঘামিয়ে তারিমদের কাছে চলে যায়। ফ্ল্যাশব্যাক এন্ড। এরপরে বাসায় এসে হিয়ান খানকে আদরের কথা বলায় রেগে যায় হিয়ান খান। আরও ভালো মেয়ে দেখে বিয়ে করাবে এসব বলতেই হিমেল নিজের রাগ দমাতে না পেরে ভাঙচুর করে বাড়ি মাথায় তোলে। তার যেভাবেই হোক আদরকে চাই। ওপর থেকে ভাইয়ের পাগলামি নীরবে দেখছিল হিয়া। আদরকে তার চিনতে দেরি হয়নি। কিটকিটিয়ে হেসে উঠল। তার ভাই যে তাকে এত সুন্দর উপহার দেবে ভাবতে পারেনি। এবার সে কাঁটা দিয়ে কাঁটা তুলবে। ভাইকে দিয়ে রিদানের জীবন থেকে আদরকে সরাবে, আর সময় মতো রিদানের জীবনে এন্ট্রি নেবে সে। খুশিতে নাচতে নাচতে নিজের ঘরে চলে গেল। সে যেন রিদানকে নিজের করে পেয়ে গেছে এক মন। আতায়াব তারিম বসে আছে মুখোমুখি। দুজনের মুখ এবং মনের ভাব সম্পূর্ণ আলাদা। আতায়াব বসে অপলক দেখছে তারিমকে, আর তারিম সে তো বিরক্ত নিয়ে বসে আছে। যতটা বিরক্ত হয়েছে বোঝাচ্ছে ততটাও বিরক্ত নয় সে। পার্ক থেকে বের হওয়ার ঠিক আগ মুহূর্তে উপস্থিত হয় আতায়াব। তাকে দেখে তারিম লুকাতে চাইলেও লুকাতে পারে না। আতায়াব আজ প্রি প্ল্যান ভালোভাবে করে এসেছে। আজ সে তারিমকে ছাড়বে না। আদর নিজেও অবাক হয়েছে এই সময় ভাইকে দেখে। আতায়াব কাউকে কথা বলার সুযোগ না দিয়েই আদর সুবাহকে নিজের গাড়িতে তুলে নিয়ে ড্রাইভারকে পৌঁছে দিতে বলেছে। আর তারিমের এক হাত শক্ত করে ধরেছিল যেন দৌড় না দিতে পারে। তারিমকে সে ভালোভাবেই চেনে। তারিম যেন দিশেহারা হয়ে যাচ্ছে। মানুষটা তার ভালোবাসা কি করে দূরে থাকে একমাত্র সেই জানে। এখন মানুষটা এত কাছে থাকলে যে সে সামলে উঠতে পারবে না। আর কত নাটক চালিয়ে যাবে সে তো এতটাও কঠিন নয়, ভেতরটা খুব নরম। আতায়াব ঠুস করে ঘাসের ওপর বসিয়ে দেয় তারিমকে, নিজেও পাশে বসে পড়ে। সেই থেকে দুজনের কারো মুখে রা পর্যন্ত নেই। তারিমের খুব অস্বস্তি হচ্ছে, তাই কপট রেখে বলে উঠল, এসবের মানে কি মিস্টার ইতিহাস? আমাকে আটকে রাখার রাইট কে দিয়েছে আপনাকে? আচ্ছা আমি বলছি, ভালোবাসা দেখাতে এসেছেন এখানে? আপনার ভালোবাসা নিকুচি করে যেতে দিন আমাকে, না হলে চিৎকার করব আমি। আতাবের শান্তশিষ্ট মুখটা হঠাৎ থমথম হয়ে গেল। রাগে আরো শক্ত করে ধরলো তারিমের হাত। ব্যথায় চোখ বন্ধ করে নিল তারিম। টু শব্দ পর্যন্ত করল না। সে দেখতে চায় মানুষটা কি করে। আতাব তারিমের আরেকটু কাছে এগিয়ে এসে বলল, ভুলে যেও না, ইউ আর মাই ওয়াইফ। তোমার উপর সম্পূর্ণ অধিকার আমার আছে, তাই রাইট নিয়ে কথা বলো না। আর আমাকে ইগনোর করছো কেন? আমার ভালোবাসাকে ইগনোর করার রাইট কে দিয়েছে তোমায়? ওয়াইফ? নামি ওয়াইফ। কখনো সে সম্মানটা দিয়েছেন? আর আমি আপনার ওয়াইফ দু একজন ছাড়া কেউ জানে না, তাই এত ওয়াইফ বলার কিচ্ছু হয়নি। বাইরে একজন মানুষ আপনাকে আমার সাথে দেখলে অন্য কিছু ভাববে। ছাড়ুন আমার হাত। মনটা যেহেতু আমার, সেহেতু আপনার ভালোবাসাকে ইগনোর করার রাইট আমার আছে। আর কাকে ভালোবাসা বলছেন? আপনার মন আছে, হৃদয় আছে, অনুভূতি আছে, যে অন্যের ভালোবাসাকে তুচ্ছ করে, দুজন ভালোবাসা মানুষকে আলাদা করে দেয়। তার মনে আদৌ ভালোবাসা আছে? তারিমের এমন কথায় আতায়েব তারিমের হাত ছেড়ে দিল। কিছুক্ষণ থম মেরে বসে থেকে বলল, ও, এই জন্য ইগনোর করছো? তোমার ভাইয়ের জন্য তুমি আমাকে ইগনোর করছো? আচ্ছা, তুমি তোমার ভাইয়েরটা ভাবলে, একবার আমার জায়গায় বসিয়ে দেখো তো, আদরের জায়গায় বসাও। আমি একজন ভাই হয়ে কিভাবে ঝুঁকির মুখে বোনকে দেই বলো? আনসার দাও। তারিম নিজেকে শান্ত রাখলো। রেগে গেলে সমস্যাটা বাড়বে, তাই শান্তভাবে বোঝানোটাই ভালো। আতাবের চোখের দিকে তাকিয়ে বলল, তাহলে বলবো আপনি আমাকে ভুলে যান, কারণ রিদান চৌধুরী ঝুঁকি নিয়ে থাকলে রিজ্জা চৌধুরীও ঝুঁকি নিয়ে থাকবে। হ্যাঁ, একবার আমি রিজ্জা চৌধুরী এক্সপোজ হলেই গার্ড ছাড়া বের হতেই পারবো না। শত্রুরা হামলে পড়ে কলিজাটা আলাদা করে নেবে। সেখানে যদি জানতে পারে রিজ্জা চৌধুরীর হাজবেন্ড আপনি, অবশ্যই আপনার জীবনে ঝুঁকিতে থাকবে। আপনাকেও ওরা টার্গেট করবে, সাথে আদুকেও। আপনাদের দুজনের জীবন ঝুঁকিতে থাকবে আমাদের ভাই বোনের সাথে জড়ালে। তাই প্লিজ আপনারা দুজন আপনাদের মতোই থাকুন। আমি আমার ভাইকে নিয়ে ভালো থাকবো। সুন্দর দেখে বউ নিয়ে এসে সংসার করুন। ওকে, এখন যাচ্ছি। তারিমের কথাটা আতাবের মনে ধাক্কা লাগলেও সেদিকে পাত্তা না দিয়ে রাগকেই প্রাধান্য দিল সে। তেজি কণ্ঠে বলে উঠল,
তোমার কি আমাকে মেরুদণ্ডহীন মনে হয়? নিজের বউকে প্রোটেক্ট করতে পারবো না? একবার তোমার দিকে তাকিয়ে দেখুক, শরীর থেকে মাথা আলাদা করে দিব। আতাবের কথায় তারিম শব্দ করে হেসে দিল। হঠাৎই গর্জে উঠে বলল, আমার ভাইকে আপনার মেরুদণ্ডহীন মনে হয়? আমার ভাই তার বউকে প্রোটেক্ট করতে পারবে না? যে খুন খারাপি থেকে দূরে থেকেছে, সে নিজের ভালোবাসার জন্য খুনও করতে পারবে, অথচ যে এইসবের সাথে জড়িত, এইসব করতে হাত পা কাঁপে না, সে পারবে না? কোনটা মনে হয় আপনার? পাগলের মতো ভালোবাসে আমার ভাইয়াটা। তার মতো নিষ্ঠুর একটা মানুষের হৃদয়ে আদর ভালোবাসার ফুল ফুটিয়েছে। আপনার কি মনে হয় ওদের ভালোবাসা এতটাই ঠুমকো? আপনি জানেন আদরের হাত যে জায়গায় ছুরির আঘাত লেগেছে, ঠিক সেই জায়গাতেই আমার ভাই নিজের এক হাতে একের পর এক ছুরি দিয়ে আঘাত করে গেছে। আদরের শরীর থেকে যতটা না রক্ত বের হয়েছে, ঠিক তার 4 গুণ রক্ত আমার ভাইয়ের শরীর থেকে বের হয়েছে। এটা করে ক্ষান্ত হয়নি। সে কেন প্রোটেক্ট করতে পারলো না, কেন বাঁচাতে পারলো না তার ভালোবাসাকে? সেই জন্য নিজের 2 হাত একের পর এক আঘাত করেই গেছে। যেভাবে নিজেকে কষ্ট দেয়া যায়, ঠিক সেভাবে দিয়েছে শুধুমাত্র আদরের জন্য। আপনার কাছে এইসব কি মনে হয়? এমনি এসব পাগলামি আমার ভাই করেছে যন্ত্রণা থেকে। যে পাথর হৃদয়ে আদর ভালোবাসা নামক ঝড় তুলেছে, সে হৃদয়টা বরাবর কাঁপে প্রেয়সীকে হারানোর ভয়ে। পাগল হয়ে যায় আমার ভাইয়াটা, ছটফট করতে থাকে আদরকে হারানোর ভয়। এসবের সাক্ষী আমি নিজে। হ্যাঁ, নিজেকে আঘাত করার পরে আদো জ্ঞানে আদরের নামটাই জপতে আমার ভাই 104 ডিগ্রি জ্বরেও আদরের নাম মুখ থেকে সরাতে পারিনি। নিজেকেও এতটা ভালোবাসে না যতটা আদরকে ভালোবাসে। আর আপনি? আদরও ঠিক ততটাই ভালোবাসে। ভাইয়া তো কিছুদিন হলো ভালোবাসে, আর আদর, সে তো ইউনিভার্সিটির প্রথম থেকেই রিদান চৌধুরীকে ভালোবেসে আসছে। একবার ভাবুন তো, আদর যাকে এতটা ভরসা করে, সেই ভরসা করা মানুষটাই তার ভালোবাসা বোঝে না। আদর ঠিক আছে, কষ্ট হয় না ওর? আর সেদিন দোষটা ভাইয়ের ছিল না, আনাফ চৌধুরীর মেয়ের উপর অ্যাটাক হয়েছিল, আদরের উপর না। আপনি না বুঝেই এত সব করলেন। কিচ্ছু বলার নেই আপনাকে। আপনার বিবেককে প্রশ্ন করে দেখুন, কোনটা ঠিক কোনটা ভুল। পেছন রাখবেন না। আপনি যেদিন আসল আপনিকে ধরতে পারবেন, সেদিন তারিম ঠিক ফিরে আসবে। চোখের পানি মুছতে মুছতে হাঁটা ধরল তারিম। আর যদি আতায়েব বুঝতে না পারে, আর কখনো বুঝতে পারবে না। সেও আর ফিরবে না আতায়েবের জীবনে। যে অন্যের ভালোবাসাকে সম্মান দিতে জানে না, সে ভালোবাসা পাওয়ার যোগ্য নয়। আতায়েব মাথা নিচু করে থম মেরে বসে আছে। মাথায় কিলবিল করছে তারিমের কথাগুলো। বুকের ভেতর যন্ত্রণা হচ্ছে। তারিমকে ফেরানোর ইচ্ছে হলেও ফেরাতে পারছে না সে। কেউ যেন গলাটা চেপে ধরে আছে, কথা বের হচ্ছে না। তারিমকে পার্কের গেটের দিকে আসতে দেখেই একজন তাড়াতাড়ি সরে দাঁড়ালো সেখান থেকে। ওরা পার্কের গেটের সামনেই বসেছিল, আর কি কথা বলছিল সবটাই শোনা যাচ্ছিল গেট থেকে। তারিম পার্ক থেকে বের হয়ে কোন দিকে না তাকিয়ে রিক্সা ডেকে তাতে চেপে বসে, হাত দিয়ে ইশারা করে চলার জন্য। তারও যে কষ্ট কম হচ্ছে না, সে তো ভালোবাসে। এলোমেলো পায়ে রাস্তার পাশ দিয়ে হেঁটে চলেছে আদর। হাঁটা দেখে মনে হচ্ছে খুব দুর্বল। শরীরের দুর্বলতা নাকি মনের দুর্বলতা? চোখ দুটোতে নেমে এসেছে বাড়িধারা, থামার নাম নেই। চোখের পানি নির্লজ্জের মতো গালটাকে ভিজিয়ে দিচ্ছে। পানি মোছাচারও ইচ্ছেটাও আদরের মধ্যে নেই। তার কানেও তারিমের কথাগুলো ঘুরপাক খাচ্ছে। কৌতূহলবশত সে ড্রাইভারকে উল্টোপাল্টা বুঝিয়ে নেমে আসে গাড়ি থেকে। গেটের কাছে লুকিয়ে থেকে সবটা শুনতে পায় সে জানে মানুষটা তাকে অনেক ভালোবাসে, কিন্তু এতটা ভালোবাসে জানা ছিল না। অথচ সে সেদিন ঘরে রিদানকে কেমন করে বলল, আমাকে যদি ভাইয়ার আপনার মধ্যে যে কোনো একজনকে বেছে নিতে হয়, আমি কিন্তু ভাইয়াকেই নেব। যার জন্য বেঁচে আছি, যার ভালোবাসায় বড় হয়েছে, তাকে ছাড়তে পারবো না। আমি আপনার আর ভাইয়াকে দুজনকেই চাই। আদরের এই কথাই কোনো ভুল ছিল কি না আদর জানে না। ভুল কি ছিল? এত বছরের ভালোবাসা তো মিথ্যে হতে পারে না কয়েক মাসের ভালোবাসার কাছে। কিন্তু ভালোবাসা তো ভালোবাসাই। আচ্ছা, তার এই কথাটাই কি রিদানের মনে ভীতি সৃষ্টি করেছে? সে ভাইয়াকেই বেছে নিত ভেবেই নিজেকে আঘাত করেছে রিদান। সে তো অন্যভাবে বোঝাতে পারত, তাহলে এমন করলো কেন? এসব ভাবতেই ডুকরে কেঁদে উঠল আদর। বসে পড়ল রাস্তায়, চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। হঠাৎ নিজের ঠিক 2 হাত সামনে একটা গাড়ি ব্রেক কষতেই ভয় পেয়েছে আদর।
ঠাস করে পড়ে যায় রাস্তায়। এত স্ট্রেস না নিতে পেরে তৎক্ষণাৎ জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ে। কে হতে পারে লোকটি? আতায়েব কি বুঝবে, নাকি আগের মতোই তার ভাবনা নিয়ে থাকবে? নতুন সকালের আগমন। আজ সূর্যের অভিমান হয়েছে, তাই তো আকাশটা যেন গুমোট রূপ ধারণ করে আছে। না আছে রোদের ছিটে ফোটা, না আছে বাড়িধারা। আজ সকালটা আতায়েবের কাছে অন্যরকম লাগছে। কাল রাত 10টায় বাড়ি ফিরেছে সে। এসে নিজেকে ঘরবন্দি করে রেখেছিল। তারিমের কথাগুলো সারা রাত ভেবেছে। তারিম তো ঠিকই বলেছে। সে সত্যি ভালোবাসতে জানলে অন্যের ভালোবাসাকে অস্বীকার করতো না। সে বোনের প্রতি ভালোবাসায় অন্ধ হয়ে বোনের ক্ষতির দিকটাই শুধু ভেবে গেছে। বোনের ভালো থাকা ভাবেনি, কিন্তু আজ থেকে ভাববে সে। আজ আদরকে সে অন্যরকম একটি দিন উপহার দেবে। এসব ভেবেই আদরের ঘরের দিকে হাঁটা ধরল। কাল রাতে বোনটার খোঁজ নেওয়া হয়নি। এতটাই চিন্তিত ছিল যে বোন খেয়েছে কিনা তাও জানে না। পথের মধ্যে মামির সাথে দেখা হতেই আতায়েব একগাল হেসে বলল, মামি, আদর কাল খেয়েছিল? মামি চমকে উঠল। কি বলছে আতায়েব? আদর তো বাড়িতেই আসেনি। সে ভেবেছে আতায়েবের সাথে আছে। বিচলিত কণ্ঠে বলে উঠল, তুই আদরকে নিয়ে বাড়ি ফিরিসনি? আতায়েব ভ্রু কুঁচকে বলে উঠল, আমি আদরকে বিকেলেই পাঠিয়ে দিয়েছি। আমার সাথে ফিরবে কেন? মামি এবার পড়ে যেতে ধরল। আতায়েব তাড়াতাড়ি ধরে নিল। মামি কান্না ভেজা কণ্ঠে বলে উঠল, কাল তো আদর বাড়িই ফেরেনি। আমি ভেবেছি তোর সাথে আসবে, ড্রাইভার তো তাই বললো। তুই বলছিস আদর তোর সাথে আসেনি। আমার মেয়ে কই? ও কোথায় চলে গেল? আল্লাহ মাবুদ, এখন কি হবে? কোথায় খুঁজবো? মামি চিৎকারে মামা, পরশ, রোহানি ওরাও চলে এসেছে। আদরের কথা শুনতেই মামা ধপ করে সোফায় বসে পড়ল। মেয়েটি কোথায় আছে কে জানে। দিন দুনিয়া তো ভালো না এখন। আতায়েব জলদি সুভাওকে ফোন দিল। কিচেনে ছিল সুভাও, সকালের ব্রেকফাস্ট বানাচ্ছিল। ফালাহ ঘরেই বসেছিল। সুভার ফোন বাজতেই সুভাওকে ডাক দিল, কিন্তু কোনো অ্যান্সার এলো না। ফোনটা নিয়ে কিচেনে গিয়ে সুভাওকে দিতেই সুভাও ফোন রিসিভ করে কানে ধরল। আতায়েবের কথা শুনে ব্যালেন্স হারিয়ে হাত থেকে ফোন পড়ে গেল। মুখ দিয়ে যেন কথাও বের হচ্ছে না। চারপাশ অন্ধকার দেখছে মনে হয়। কেন যে সে আদরকে কাল প্রশ্রয় দিল? মেয়েটার কোনো ক্ষতি হলো না তো? রাতে কোথায় যাবে মেয়েটা? শত্রুর অভাব নেই তো। ডুবরে কেঁদে উঠল সুবাহ। ফালাও ততক্ষণে ফোন উঠিয়ে পুরো ঘটনা শুনে নিয়েছে। নিজেরও ভয় করছে। মাকে বলে রান্না সেভাবে রেখে সুবাহকে নিয়ে বেরিয়ে পড়ল। খুঁজতে হবে আদরকে। আতায়েব দিশেহারা হয়ে গার্ডদের খুঁজতে পাঠিয়েছে। এত বড় শহর, কোথায় খুঁজবে? কোন শত্রুর কবলে পড়লে বোনকে বাঁচাবে কিভাবে? বেরিয়ে গেল বাড়ি থেকে। পুলিশ কমপ্লেন করতে হবে। ইতিমধ্যে অনেকবার আদরের নম্বরে ফোন করা হয়েছে। ফোন সুইচ অফ বলছে। পরশ আতায়েবের সাথে গেল। রুহানি বাবা মাকে সামাল দিচ্ছে। হাসি খুশি পরিবারটায় নিমেষেই দুঃখ এসে গ্রাস করে নিল। আতায়েবের গাড়ি দেখেই ফালাহ পিছু নিল। সময় নষ্ট করা যাবে না দাঁড় করিয়ে। সুভাষ সেই কখন থেকে তারিমকে ফোন দিয়ে যাচ্ছে, ধরার নামই নেই। মরার মতো ঘুমাচ্ছে তারিম। কাল রাতে অনেকক্ষণ কান্না করেছে, তাই আজ উঠতে এতটা লেট হচ্ছে। রিদানের নম্বর তার কাছে নেই, তাই তাকে ফোন দিতে পারছে না। আল্লাহই জানে নিউজটা শুনলে রিদানের অবস্থা কি হবে। অন্যদিকে রিদান জগিং থেকে ফিরে বোনের ঘরে উঁকে দিয়েছে। এভাবে এলোমেলো হয়ে ঘুমাতে দেখে হালকা হাসলো। ডাকতে যাবে তার আগেই ফোনের দিকে চোখ যেতে দেখলো আলো জ্বলছে। কেউ ফোন দিচ্ছে। শুভ নাম থেকে ধরতে পারলো সুবাহ। এতবার ফোন দিয়েছে। তারিমকে অনেকবার ডেকেও ওঠানো গেল না। তখন নিরুপায় হয়ে নিজেই রিসিভ করলো। ফোন রিসিভ হতে সুবাহ আদরের খবর জানাতেই রিদান তেমন প্রতিক্রিয়া করলো না। কিছুক্ষণ পর বলে উঠল, বাড়ি ফিরে যাও, আদর সেফ আছে। মিস্টার ডক্টরকে বলো চুপচাপ থাকতে, লোক জানাজানি হলে সমস্যা হবে। সুবাহ চুপ করে রইল। তার মাথায় কিছুই ঢুকছে না। ফোন লাউডে থাকায় ফালাহ শুনছিল সবটা। তার বুঝতে বাকি নেই আদর কোথায়, রিদান জানে। আতায়েবের গাড়ি তার আগেই। মাথাটা বের করে পরশকে ডাক দিল ফালাহ। আতায়েবকে ডাকলেও শুনবে না সে জানে। পরশ ডাক শুনে গাড়ি থামালো। আতায়েব আদরের ফোনে ফোন করে যাচ্ছে। ফালাহ গাড়ি থামিয়ে দৌড়ে আতায়েবের কাছে গিয়ে দাঁড়ালো। আতায়েবকে উদ্দেশ্য করে বলে উঠল, আদর সেফ আছে, নো টেনশন। মিস্টার চৌধুরী বলল চুপচাপ থাকতে, লোক জানাজানি হলে সমস্যা হবে। বাড়ি চল, বাড়ি গিয়ে সব কথা হবে। আতায়েব চমকে তাকিয়ে রইল ফালাহর দিকে। একসময় চোখটা শান্ত হলো। চোখ থেকে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। ফালাহ জড়িয়ে ধরল বন্ধুকে। বোনকে কতটা ভালোবাসে আতায়েব ফালাহ জানে। নিজের চোখ দিয়ে না দেখা অব্দি যে সে শান্ত হতে পারবেন এও জানে সে। তাই ভাবলো সব খবর জানতে রিদান চৌধুরীর কাছে যেতে হবে। আতায়েবও সায় দিল। পরশ ফোন দিয়ে বাড়িতে জানিয়ে দিল খবরটা। রোহানি বাবা মাকে বুঝিয়ে রেডি হয়ে নিল। তার শান্তি হচ্ছে না। আদরকে নিয়ে আসার পর থেকে চোখে চোখে রাখত সে। পুতুলের মতো যত্ন করে বড় করেছে সবাই। আর আদর নিজেও রোহানিকে চোখে হারাতো। হঠাৎ এরকম খবর শুনে মাথা ঠিক থাকে?
প্রায় আধা ঘন্টা পর আতায়েবরা রিদানের বাড়িতে এসে পৌঁছালো। রিদান ড্রয়িংয়ে বসেছিল। ওদের দেখে একটুও বিচলিত হলো না, বরং হাসলো। আতায়েব এসে রিদানের পাশে বসে পড়ল। রিদান এবার অবাক হলো। সে ভেবেছিল আতায়েব এসেই তার কলার ধরে কিছুক্ষণ ভাষণ দেবে, ঝাড়ি দিয়ে যখন ক্লান্ত হবে তখন চুপ মেরে যাবে, তখন সে আরও চেতিয়ে দেবে। ভালোই লাগে তার বড় শালাকে রাগিয়ে দিতে। আতায়েব আরও অবাক করে বলে উঠল, আদর কোথায় মিস্টার চৌধুরী? আমার বোন ঠিক আছে তো? ওর কিছু হয়নি তো? রিদান মুস্কি হাসলো। আতায়েব মানুষটা খারাপ না, নিজের বোন না হওয়া সত্ত্বেও কতটা ডেসপারেট আত্মা বলে কথা। তখনই তারিম এসে উপস্থিত হলো সেখানে। সবাইকে একসাথে দেখে হা হয়ে গেল সে। তার ওপর দুই শত্রুকে একসাথে বসে থাকতে দেখে মনে হচ্ছে সে অজ্ঞান হয়ে পড়ে যাবে। পেছন দিকে হেলে যেতে ধরতেই পাঞ্চু পেছনে এসে পিঠ করে দাঁড়ালো। তারিম পাঞ্চুর ঘাড়ে মাথা রেখে বলে উঠল, পাঞ্চু ভাইয়া, এইটা কি দেখছি আমি যা দেখছি তুমিও কি তাই দেখছো কি? রিদান হাসলেও আর কেউ হাসতে পারল না, চিন্তায় আছে তারা। তারিম পরিবেশটা হালকা বুঝে এগিয়ে এসে বলল, আচ্ছা কি হয়েছে? তোমরা এত সকালে এখানে? কিছু হয়নি, একটু পর সব ক্লিয়ার হবে। খিদে পেয়েছে না? কালকে রাতে কিছুই খাওনি। পাঞ্চু সবার খাবারের ব্যবস্থা করো। রিদানের এমন গা ছাড়া ভাব দেখে ফালহা বুঝতে পারলো আদর ইজ ওকে। একটু হাত কাটাতেই যেরকম পাগলামি করেছিল, সেখানে নিখোঁজের খবর শুনেও এতটা ইজি? হয়তো মাথায় কিছু চলছে। আতাব শুধু ভাবছে কখন বোনকে দেখতে পাবে। হঠাৎ করেই তারিম বলে উঠল, তোমরা সবাই আছো, কিন্তু আদু কোথায়? এই তো রোহানি আপু চলে আসছে। আর পিয়াস ভাইয়া কই? রোহানি কেবল দরজাতে ঢুকেছে, তখনই তারিম কথাটি বলল। রিদান শান্ত সুরে বলল, বলেছি না একটু পর সব বুঝতে পারবে, চুপ করে বসো। তারিম চুপ করে বসে পড়ল। এক নজর আতায়েবের দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। মানুষটাকে এমন লাগছে কেন? আদর নেই? আদরে কিছু হয়নি তো? বুকটা ধক করে উঠল তার। কিছু বলতে নেবে তার আগেই রিদান থামিয়ে দিল। সে তার বোনটাকেই খেয়াল করছিল। মতিগতি দেখেই বুঝে নিয়েছে বোন কি ভাবছে। আদর ইজ ওকে রিদু, ডোন্ট প্যানিক। তারিম মায়াভরা চোখে ভাইকে দেখল। মানুষটা তার মুখ দেখেই মনের খবর বলে দিতে পারে। ছুটে গিয়ে জড়িয়ে ধরল রিদানকে। রিদান নিজেও বোনকে আগলে নিল। আতাব নিস্তেজ চোখে মুহূর্তটা দেখে গেল। তার বোনটাও তো তার বুকেই থাকতো, এখন কোথায়? সবাই খেলেও আতাব রিদানকে খাওয়ানো গেল না। আতাব যেভাবে বসে আছে সেভাবেই ছিল। আর রিদান ফোনে কী সব করে যাচ্ছে। ঠিক 20 মিনিট পরেই রিদানের বাড়ির সামনে একটি গাড়ি এসে থামলো। গাড়ি থেকে নেমে এলো একজন লোক, কাপড় দিয়ে মুখ ঢাকা। পাশের দরজা খুলতেই চোখে পড়ল ঘুমিয়ে জ্ঞান হারানোর মতো পড়ে আছে আদর। লোকটি কোলে তুলে নিতে যাবে অমনি 3জন মেয়ে এগিয়ে এসে বাধা দিল। নিজেরা ধরাধরি করে নিচে নামালো। আস্তে ধীরে একজন কোলে তুলে নিল। সদর দরজায় আসতেই ছুটে আসলো রিদান। আগলে নিল নিজের বুকে। যত্ন সহকারে সোফায় আতায়েবের কোলে শুইয়ে দিল। প্রাণ যেন ফিরে পেল আতায়েব। চুমু খেলো কপালে। রিদান কিছুক্ষণ তাকিয়ে রইল ঘুমন্ত মুখের দিকে। তারপর মেয়েগুলোকে উদ্দেশ্য করে বলল, আস্তে স্পর্শ করেছেন তো? ব্যথা পাইনি একটু? ওর কষ্ট হলে কিন্তু একটাকেও ছাড়বো না। মেয়েগুলো ভয় পেয়ে মাথা নাড়ালো। যে ব্যথা পায়নি সাবধানে নিয়ে এসেছে। তারিমের মাথায় কিছুই ঢুকছে না। আদর এমন হয়ে আছে কেন? কি হয়েছে ওর? প্রশ্নগুলো মাথায় ঘুরপাক খাচ্ছে। তখনই ছেলেটি ওদের সামনে এসে দাঁড়ালো। মুখ থেকে কাপড় সরাতেই সুভা ও তারিম অবাক হলো। সুভা হালকা চেঁচিয়ে বলে উঠল, আপনি সেই লোক না যে কাল আদরকে প্রপোজ করেছেন? ছেলেটি হেসে রিদানের সামনাসামনি এসে দাঁড়ালো। রিদান বলে উঠল, মিস্টার খান, রিদান চৌধুরীর কলিজায় নজর দিয়েছেন দেখছি। ছেলেটি হিমেল খান। হিমেল শব্দ করে হাসলো। কিছুক্ষণ হেসে বলল, মিস্টার খান তো একজনেতেই মেরেছে মিস্টার চৌধুরী, কিন্তু তাকে তো নিজের করে পাচ্ছে না। হঠাৎই সব ধোঁয়াশা হয়ে গেল। রিদান অবাক হলো। কার কথা বলছে হিমেল? সবার কনফিউশন বুঝে হিমেল সোফায় বসে পড়ল। বুঝতে পারছেন না তো? ভালোবাসি অন্যজনকে, অথচ প্রপোজ করলাম আদরকে। কেন? শুরু থেকে বলতে হবে। তার আগে আদরের কাছে যে ডায়েরি আছে সেটা আমার লাগবে। চমকে উঠল সবাই। এখানে সবাই ডায়েরি ওদের প্ল্যান সম্পর্কে জানে, তাই এতটা চমকে গেছে। রিদান চমকায়নি, সে চুপচাপ আছে। হিমেল আবার বলে উঠল, আমি ভালোবাসি একজনকে। কাকে শুনবেন? একজন কাজের মেয়েকে। আমি অবশ্যই কাজের মেয়ে ভাবি না, কিন্তু আমার পরিবার ভাবে। মেয়েটির নাম রিয়া। আমার জীবনের সাথে এতটা আস্তে পিস্টে জড়িয়ে গিয়েছে যে আমি সব দিক না ভেবে মেয়েটাকে ভালোবেসে যাচ্ছিলাম। মাঝে মধ্যেই বাধা হলো। আমার বাবা হিয়ান খান একজন কাজের মেয়ে তার ছেলের বউ হবে, সে ভাবতেই পারে না। মেয়েটার উপরে টর্চার করতো, তাই আমি সরে এলাম রিয়ার কাছ থেকে।
বাবার সামনে প্রমাণ করতে গিয়ে পরে লাগলাম ওর সাথে জাস্ট টাইম পাস করছে আমি। আরও মেয়েদের সাথে মিশতে শুরু করলাম, বাবাও খুশি খুব। কিন্তু ভুল বুঝলো রিয়া, একদিন হঠাৎ করে হারিয়ে গেল। সারা জীবন খোঁজার পরও সন্ধান পেলাম না তাকে। সেদিন সবটা বোঝানোর পর মেয়েটি আবার ভরসা করতে লাগলো আমাকে। তার জীবনে সব কথা আমাকে শেয়ার করতো। প্রথমে তো বিশ্বাসই করতে পারছিলাম না। পরে রিয়া বলল তার একটা ডায়েরি ছিল যার মধ্যে সব প্রমাণ আছে, কিন্তু ডায়েরিটা একজন মেয়েকে দিয়ে দিয়েছে, কারণ বাবা তাকে সন্দেহ করেছিল কিছু ব্যাপার নিয়ে। কোথায় খুঁজবো ডায়েরি? সেই জায়গাটার নাম বলল, সেখানে গেলাম। টাকা দিয়ে সিসিটিভি ফুটেজ চেক করলাম। ওই দিন মেয়েটি ছিল আদর। কয়েকদিন আদরকে নিয়ে খোঁজ নিলাম। হঠাৎ করে আদর নিজেই আহনাব চৌধুরীর মেয়ে বলে দাবি করলো। আর একটু খোঁজ নিয়ে জানতে পারলাম আদর রাতাব আহমেদের মেয়ে। সবটা ক্লিয়ার হলো, কিন্তু মাঝখানে ঘটে গেল আরেকটা ডায়েরি পেয়ে। আমি আমার দাদুকে খুবই ভালোবাসতাম। দাদুর মৃত্যুবার্ষিকীতে দাদুর ঘরে বসেছিলাম, ঘরটা নিজের হাতেই পরিষ্কার করেছিলাম। হঠাৎ করে একটা ডায়েরি দেখতে পাই। কৌতূহলবশত ডায়েরিটা খুলে আমার জীবনে সব থেকে বড় ধাক্কা খাই। আমার দাদু রিয়ার ব্যাপারে সব জানতো, জেনে বুঝে সে রিয়াকে আমাদের বাড়িতে নিয়ে এসেছে। আহনাব চৌধুরীর একটা মেয়ে আছে, সবাই জানলেও তাকে দেখার সৌভাগ্য কারোর হয়নি। সবসময় লুকিয়ে রাখতেন মেয়ে বউকে, তাই হয়তো আমার পরিবার চিনতে পারেনি রিয়াকে। দাদু বেঁচে থাকায় রিয়া আমাদের মতোই বড় হচ্ছিল। দাদুর মৃত্যুর পরই সব পাল্টে গেল, কিন্তু আমি মেয়েটিকে আগের মতোই কেয়ার করতাম। আসল কালপ্রিটকে শুনবেন? আর কেউ না, আমার জন্মদাতা পিতা হিয়ান খান, যার সুস্পষ্ট প্রমাণ থাকলেও দাদু কথাগুলো মিথ্যা ছিল না। আহনাব চৌধুরীর সম্পত্তির ফাইল তার স্টাডি রুমে দেখেছিলাম আমি। রিয়াকে ওই বাড়িতে রাখার সাহস হলো না। রাতের আধারে লুকিয়ে বাড়ি থেকে অন্যত্র রেখে আসলাম। এখন আমার প্রমাণ দরকার, তাই আদরের পিছনে ঘোরা শুরু করলাম। বাড়িতে ভাঙচুর করে বাবাকে বোঝালাম আদরকেই চাই। আমি জানতাম বাবা নিজেকে বাঁচাতে আদরকে ক্ষতি করতে চাইবে। সেই থেকে প্রমাণ জোগাড় করে বাবাকে হাতে নাতে ধরবো। এসব শুধু আমি আমার ভালোবাসার জন্যই করছি না, আমি একজন সিক্রেট এজেন্ট, সিআইডি। কেউ জানে না এটা। আহনাব, নাবিল চৌধুরী, রাতফ আহমেদ, তিনজন কেসটা নিয়ে অনেক দিন হলো কাজ করেছি গোপনে। কিছুতেই সমাধান খুঁজে পাচ্ছিলাম না। রিয়া আর আদরের জন্য সব সম্ভব হয়েছে। সবাই থম মেরে বসে আছে। আসল কালপিট তাদের জানা, কিন্তু মুখ দিয়ে কথা বের হচ্ছে না। কারণ এতটা রহস্য। রিদান ভাবছে অন্য কিছু। হঠাৎ করে হিয়ান খানের ছেলে এসে এসব বলছে কেন? শুধুমাত্র নিজের ডিউটি আর ভালোবাসার জন্য, নাকি অন্য কারণ আছে? রিদানের গম্ভীর মুখ দেখে হিমেল বলে উঠল, এসব পিছনে আমার আরেকটা কারণ আছে। দাদু যে উইল করেছিল সেই উইলে তার সাইন ছিল না, টিপসাপ ছিল। আর দাদুর মৃত্যুটা হঠাৎ করে হয়েছে। আমার সন্দেহ দাদুর মৃত্যুটা স্বাভাবিক নয়। এই রহস্যের সমাধান আমাকে খুঁজে বের করতেই হবে। রিদান এবার স্বাভাবিক হলো। হিমেলের চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে না সে মিথ্যে বলছে, বরং চোখ মুখে গাঢ়তার ছাপ। আদরের ঘুম অনেকক্ষণ আগেই ভেঙেছে। সব কথা শুনেছে সে। সবটা শোনার পর সে ক্লিয়ার। এখন সবকিছুর পেছনে হিয়ান খান, কিন্তু তার উদ্দেশ্যটা বা কি? আদর উঠে বসলো, মাথাটা হালকা ভার ভার লাগছে। নরম সুরে বলে উঠল, আহনাব আঙ্কেলকে কোথায় রেখেছে আপনার বাবা? তার উদ্দেশ্যটাই বা কি? হিমেল চমকালো। আহনাব চৌধুরী তো মৃত, তাহলে আদরের কথার মানে? রিদান হিমেলের বিচলিত মুখ দেখেই বুঝলো। বলে উঠল, আমাদের মনে হচ্ছে মামা বেঁচে আছে। মিস্টার শিকদারের কথায় এমনটাই মনে হয়। রিদান আগের সব কথাই বলল হিমেলকে। হিমেল এবার মনে মনে ছক কষে নিল কি করবে। আদর বলল, রিয়াপু এখন কোথায়? দেখা করব আমি, তার জানা উচিত এসব। হিমেলও সায় জানালো। কাকে যেন ফোন দিয়ে আসতে বলল। রিদান হঠাৎ করেই বলে উঠল, মিস্টার খানকে কিডন্যাপ করি। সবাই চুপ। ভাবছে হয়তো ছেলের সামনে বাবাকে কিডন্যাপ করার কথা বলছে কিভাবে। আতাব তারিমের দিকে তাকিয়ে বলল, বউ শুনছো? ননদের জন্য খাবার নিয়ে এসো। সবাই এক প্রকার ভূত দেখার মতো তাকালো আতাবের দিকে। সিরিয়াস একটা মুহূর্তে কি বলল। তারিম তো তাজ্জব হয়ে দেখছে আতাবকে। আতাবের মুখে রসিকতার ছাপ। আদর শব্দ করে হেসে দিল। সবাই গম্ভীর ভাবটা কাটিয়ে মুচকি হাসলো। তারিম উঠছে না বলে আতাব আবার বলল, শ্বশুরবাড়ি এসে অপমান হতে হচ্ছে, এটা মানা যাচ্ছে না বউ। ননদকে না খাইয়ে রাখবে? আমার বোন তার হবু শ্বশুরবাড়ি এসে না খাইয়ে থাকবে? এবার রিদান চমকালো। যেমন তেমন চমকানো না, হাই লেভেলে চমকে উঠেছে সে। আদরের শ্বশুরবাড়ি মানে?
মানে আতাব তাদের সম্পর্ক মেনে নিয়েছে? হাউ পসিবল? সে স্বপ্ন দেখছে নাকি? উঠে উপরে চলে গেল রিদান। তারিম খুশিতে নাচতে নাচতে কিচেনে গেল। সে বুঝেছে কালকের কথাগুলোরই ফল আজকের হাসি মুখ। খাবার আনতেই আতাব আদরকে যত্ন করে খাইয়ে দিল। হিমেলকে জোর করার পরেও খাওয়ানো গেল না। অন্যদিকে বসকে উদাস হয়ে ওপরে উঠতে দেখে পাঞ্চুর কেন জানি মনে হলো পিছু নেওয়া উচিত। আস্তে আস্তে পা ফেলে পিছু নিল। রিদান রুমে ঢুকেই বিছানায় বসে পড়ল। আতাবের কথাগুলো আবার নিজের মুখে আওড়াতে লাগলো। আসলে অনাকাঙ্ক্ষিত কিছু সুখ আছে যার শুরুটা খুব সহজেই কেউ মেনে নিতে পারে না। রিদানেরও ঠিক তেমনটাই হয়েছে। 10 মিনিট ঝিম মেরে বসে রইল। তারপর হঠাৎ খানিকটা শব্দ করে হেসে দিল। পাঞ্চু দরজার পাশে দাঁড়িয়ে সব দেখছে। বসের মতিগতি তার ভালো ঠেকছে না। পাগল হলো নাকি? রিদান পাঞ্চুকে আরো অবাক করে দিয়ে লো ভলিউমে গান ছেড়ে দিয়ে নাচতে লাগলো, তার লুঙ্গি ডান্স গানে। পাঞ্চু দরজা ধরে বসে পড়ল। ঠুস করে ঠেলা গেল টাক মাথায়। ব্যথাটাকে পাত্তা না দিয়ে দৌড়াতে লাগলো। আজ তাকে দেখাতেই হবে বস যে পাগল হয়েছে, আজ সে প্রমাণ করেই ছাড়বে। পাঞ্চুকে এভাবে দৌড়ে আসতে থেকে সবাই ভাবলো কি নাকি। পাঞ্চু কোনো কথা না বলে শুধু হাত দিয়ে ইশারা করছে। ওরা ভাবলো খারাপ কিছু করেছে নাকি। পাঞ্চুর পেছনে ছুট লাগালো। রিদানের ঘরের সামনে আসতে সবার পা আপনা আপনি থেমে গেল। বিস্ময় হতবাক হয়ে দাঁড়িয়ে আছে সবাই। তোয়ালেকে লুঙ্গির মতো ধরে রেখে লুঙ্গি ডান্স গানে উড়াধুরা নেচে চলেছে রিদান। আতায় মুখ চেপে হাসছে। এইটুকু কথায় কেউ এত খুশি হতে পারে ভাবতেই পারেনি সে। কতটা ভালোবাসলে রিদান চৌধুরীর মতো লোক বিয়ের খুশিতে এভাবে পাগলের মতো নাচ করতে পারে। গান শেষ হলেও রিদানের নাচ থামলো না। একা একাই কিছুক্ষণ পাগলা ডান্স দিয়ে পেছনে ঘুরতেই চোখ বড় বড় হয়ে গেল তার। লজ্জায় মাথা কাটা যাচ্ছে। খুশিতে দরজা লাগাতেই ভুলে গিয়েছিল সে। আদর রিদানের মুখের দিকে তাকিয়ে শব্দ করে হেসে দিল। খুশি যে তারও কম হচ্ছে না। সে কি পাগল কম? ছুটে ঘরে ঢুকে গেল। এই আনন্দটা সে কখনোই মিস করতে চায় না। মানুষ এইভাবে আজ প্রথম নাচতে সে কি করে সময়টা বদলাতে পারে। আরেকটা গানতেই নিজেও নাচতে শুরু করলো। রিদান যেন এবার ভুলেই গেল আশেপাশে কেউ আছে। আদরে দেখা দেখে নিজেও নাচতে লাগলো। গানের সাথে নাচের মিল না থাকলে কি হবে? শরীর তো নড়ছে, ওতেই হবে। ওদেরকে একা ছেড়ে দিয়ে ওরা ড্রয়িং রুমে এসে বসে ওর মুখ চাঁচাই করে জোরে হেসে দেয় সবাই। টাইমের খুশি যেন ধরে না। মিষ্টি এনে সবাইকে নিজ হাতে খাইয়ে দিল। নিজে এবার জামাইয়ের সাথে থাকবে। আহ মজা! খুশিতে সবাই ভুলে গেল একটু আগে গুমোট পরিবেশের কথা। সকাল গড়িয়ে দুপুর হওয়ার উপক্রম। সবাই রিদানের বাড়িতেই আছে। ড্রয়িং রুমে বসে আছে সবাই। কেউ কথা বলছে না, নীরবতা পালন করছে। কিন্তু চার কপোতকুপতি নিজেদের মধ্যে চোখে চোখে কথা বলে যাচ্ছে। চার জুটির মতিগতি লক্ষ্য করছে স্বয়ং পাঞ্চু। তার মনে বহুত দুঃখ। মুখটা হুতুম প্যাঁচার মতো করে রেখে একবার এদিকে তাকাচ্ছে তো আরেকবার ওদিক তাকাচ্ছে। বেশি চোখ যাচ্ছে তার বসের দিকে। একবার ঠোঁট চোখা করছে তো আরেকবার চোখ মারছে। আজও তো কম যায় না। সেও পাল্টা জবাবে কখনো চোখ মারছে অনবরত, আবার কখনো তার বসের থেকে দ্বিগুণ হারে ঠোঁট চোখা করছে। এসব দেখে টাক্কুর হাত তার টাক মাথায় এমনি চলে যাচ্ছে। আফসোসও তার 3 গুণ হয়ে যাচ্ছে। আর ওই মেয়েটার দেখা পায়নি সে। এরপর একবার দেখা পাইলে সোজা কাজী অফিসে চলে যাবে। আর কোনো ছাড় নেই। পাঞ্চুর এমন প্রেম প্রেম পরিবেশ ভালো লাগছে না। সে সিঙ্গেল থেকে দুঃখ পাবে আর তার বস মজা নেবে, তা তো হয় না। দাঁড়া, তোদের প্রেম হাত ঝুঁকাচ্ছি। মনে মনে প্ল্যান করে সামনে এগোনোর আগে থেমে গেল। ভয় লাগছে। তার বস মানুষটা ভালো না। যদি ধুম করে কিল বসিয়ে দেয় টাক মাথায়। না পাঞ্চু না, তোর যেতেই হবে। এটা তোর মতো ঝুলে থাকা সিঙ্গেলের সংগ্রাম। মনে মনে বলে আস্তে করে এগিয়ে গেল পাঞ্চু। রিদানের থেকে দূরত্ব বজায় রেখে ভদ্রতার সহিত বলে উঠল, বস, আর্জেন্ট দরকার ছিল, আজকে মিটিং আছে সেই বিষয়ে। রিদান বিরক্ত হলো। শান্তিতে প্রেমও করতে পারবে না নাকি? এই বিজনেস চুলোই যান, কিন্তু ডিলটা খুব ইম্পর্টেন্ট ছিল। চূড়ান্ত সিদ্ধান্ত আজকে নিতে হবে। তাই অগত্যা উঠে হাঁটা ধরলো নিজের রুমে। পাঞ্চু নিজেকে বাহুবা দিয়ে রিদানের পিছু নেবে। তার পাশ ফিরে দেখতে পেল পিয়াস রোহানি দুজনে বেশ গল্প করছে। হাসতে হাসতে একজনের ওপর আরেকজন ঢুলে পড়ছে। তোদের হাসাহাসি করাচ্ছে তারা ভেবে পিয়াসের একদম কাছে গিয়ে বলে উঠল, বস ডাকছে স্যার, চলুন। পিয়াসের রাগ হলো। হাঁটুর উপরে রাখা ছোট বালিশটা খামচে ধরলো। মনে হচ্ছে রিদানকে চিবিয়ে খেতে পারলে শান্তি লাগতো। শালা নিজে প্রেম করবে অথচ তার প্রেমে বাধা দেবে। পাঞ্চু তাড়া দিতেই অগত্য তাকে উঠতে হলো। রোহানির মুখটাও মলিন হয়ে গেল। আহা, সময়টা কত ভালো যাচ্ছিল। এই জিজুটা যে কি করে না, সবসময় কাজ আর কাজ। বিয়ের দিন শোধ তুলবে সে ভেবেই মনে মনে হেসে মাথা ঝাঁকালো, যেন এখনই সে রিদানের ওপর শোধ নিয়েছে। পাঞ্চু খুশি মনে ওপরে চলে গেল। আহা, এখন কর প্রেম। কিছু সিঁড়ি ভেঙে নিচের দিকে তাকাতে দেখলো আতাব তারিমের হাত ধরে বসে আছে।
মুখে হাসি টেনে আস্তে আস্তে কী সব বলছে, আর তারিম লাল নীল হলুদ সবুজ বেগুনি হয়ে যাচ্ছে। তার পাশে সোফায় ফালাহ সুবাহ কিছুক্ষণ কথা বলছে তো কিছুক্ষণ এটা ওটা নিয়ে খুনসুটিময় ঝগড়া করছে। টাকলা মাথাটায় হাত বোলারও পাঞ্চু। না, এদেরকেও ছাড় দেওয়া যাচ্ছে না, শাস্তি এদেরকেও পেতে হবে। ঝটপট নিচে নেমে এসে তারিমের সামনে মাথা নিচু করে দাঁড়ালো। আর তার তখনও তারিমের হাত ধরে আছে। পাঞ্চুর মনে হচ্ছে ডিলটা ফেটে যাবে। মনে মনে আতাবকে নির্লজ্জ বলেও ক্ষান্ত হলো না। তারিমকে উদ্দেশ্য করে বলল, তরু আপু, বস কফি দিতে বলল। তারিম জোর করে আতাবের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিল। বসা থেকে উঠে বলে উঠল, আচ্ছা তুমি যাও পাঁচু ভাইয়া, আমি বানিয়ে দিয়েছি, সবার জন্য চাও করতে হবে। এই বলে হাঁটা ধুলো তারিম। আতায় মুখটা পাংশুটে করে হিমেলের সাথে কথা বলতে লাগলো। হিমেল এতক্ষণ ফোন টিপছিল, অন্য কিছু দেখার সময় নেই তার। পাঞ্চু এবার সুবাহর দিকে তাকিয়ে বলে উঠল, শুভ আপু, তরুণ আপুকে সাহায্য করো একটু, একা একা কাজ করছে। চমকে উঠল ফালাহ সুবাহ। এতক্ষণ নিজেদের প্রেমালাপে ব্যস্ত ছিল। হুট করে দাঁড়িয়ে গেল সুবাহ। লজ্জা পেয়েছে একটু। রান্নাঘরের দিকে ছুটল। ফালাহ নিজের অবস্থান থেকে উঠে আতাবের পাশে বসে আলাপ করতে লাগলো। পাঞ্চু একগাল হাসলো। এখন শান্তি লাগছে। আদর লক্ষ্য করছিল পাঞ্চুকে। পাঞ্চু আদরের দিকে তাকিয়ে টাক মাথায় হাত দিয়ে ভ্রু নাচালো। আদর খিলখিল করে হেসে দিল। সে সবটাই বুঝতে পেরেছে। তার এত হাসি পাচ্ছে যে বলার বাইরে। ওপরে পাঞ্চুর জন্য অপেক্ষা করছে রিদান পিয়াস। সেই কাজের কথা বলল, অথচ তারই আসার নাম নেই। পাঞ্চু আসতে রিদান ভাবলো একটা ঝাড়ি দেবে, পরে ভাবলো থাক, আজ ঝাড়ি দিয়ে কাজ নেই। বিশেষ একটা দিন আজ। পাঞ্চু এসে আগের দিনের কাজগুলোই বারবার রিপিট করছে দেখে রিদান ভ্রু কুচকালো। পাঞ্চু ভয় পেল। আস্তে আস্তে সরে এসে দরজার কাছে দাঁড়িয়ে বলে উঠল, তাদের প্রেম দেখে আমার মতো ঝুলে থাকা সিঙ্গেলদের বুঝি কষ্ট হয় না? আজকাল পাবেন না আমাকে। লেদোর। রিদান এবার বুঝতে পারলো পাঞ্চুর কাজ কি। রাগ হলো না, বরং প্রচন্ড হাসি পেল তার। লাইক সিরিয়াসলি, পাঞ্চুরও প্রেম করার শখ জেগেছে। দুজনে হাসলো। হেসে নিচে চলে গেল। এসে দেখলো পাঞ্চু নেই, বাড়ির বাইরে চলে গেছে ভয়ে। আরেক দফা হাসাহাসি করে নিল সবাই। আড্ডার মাঝেই উপস্থিত হলো রিয়া। এসে হিমেলকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দিল। মানুষটাকে কতদিন ধরে দেখে না। হিমেল আগলে নিল নিজের প্রেয়সীকে। বাবা তার পেছনে লোক লাগিয়ে দিয়েছিল, তাই তো চাইলেও রিয়ার কাছে যেতে পারত না সে। সবাই ভাবলো ওদের একটু সময় দেওয়া দরকার, কিন্তু হিমেল বাধা দিল। তার হাতে সময় খুব কম। হিয়ান খান জানতে পারলে সমস্যা হয়ে যাবে। আদর নিজেই রিয়ার কাছে আসলো। রিয়া প্রথমে দেখেই চিনতে পারেনি, পরে খেয়াল করতে অবাক হয়ে তাকিয়ে রইল। আদর মাথা নেড়ে সায় দিতেই রিয়া আদরের হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে নিল। আদর মুচকি হাসলো। রিয়া বিচলিত হয়ে বলে উঠল, আমার ডায়েরিটা যত্নে রেখেছে তো? আদর মাথা নাড়ল। রিয়াকে নিয়ে সোফায় বসলো। রিদান তারিমের দিকে ইশারা করে বলল, আমার ফুফাতো ভাই বোন রিদান চৌধুরী ও রিজ্জা চৌধুরী। রিয়া অবাক হয়ে তাকালো ওদের দিকে। ও যেন বিশ্বাসই হচ্ছে না। তারিম এগিয়ে এসে জড়িয়ে ধরে রিয়ার পাশে বসলো। আদর আবার বলল, তোমার রিদিমা পুকুর ছেলে মেয়ে এই দুজন, আর তোমার ডায়েরি ঠিক আছে, এমন কি তোমার বাবাও বেঁচে আছে। রিয়া আকস্মিক দাঁড়িয়ে গেল। তার মাথা ঘুরছে। কি বলছে এসব? তার বাবা বেঁচে আছে? তারিম আবার বসিয়ে দিল রিয়াকে। সবটা জানালো। রিয়া থম মেরে বসে রইল কিছুক্ষণ। কান্নাটা যেন উপচে পড়তে চাইছে। হিমেল মাথা নিচু করে বসে আছে। কেন জানি নিজেকে অপরাধী মনে হচ্ছে তার। রিয়া বলে উঠল, আমাকে বাড়িতে যেতে হবে হিমু। ওখানে আছে এসবের পেছনের কারণ। কেন এতগুলো মানুষকে হত্যা, বাবাকে আটকে সব রহস্য ওই বাড়িতেই। আমি ডায়েরির মধ্যে এক কথা ছিঁড়ে ফেলেছিলাম। ওখানে এভাবে স্পষ্ট করে লিখে গেছে সব প্রমাণ। কারণ তার ঘরের সিক্রেট রুমে আছে। যেতে হবে আমাকে হিমু, নিয়ে চলো আমাকে। রিয়া হিমেলের দিকে আকুতি ভরা নয়নে তাকিয়ে আছে। হিমেল উঠে দাঁড়ালো। রিদান সামনে এসে বলল, শুধু তোমরা না, আমরাও যাব। আমাদেরও সব রহস্য জানতে হবে। কেন আমার বাবাকে খুন করা হলো জানতে হবে। আর কথা বাড়ালো না কেউ। দুটো গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো। এখান থেকে অনেকটা পথ যেতে হবে। গাড়িতে কেউ কারোর সাথে কথা বলল না। সবারই মনের মধ্যে উৎকণ্ঠা কাজ করছে। আজকে কি রহস্য সব খোলাসা হবে, নাকি আবার রহস্যের সন্ধান পাবে? যেতে যেতে প্রায় সন্ধ্যা লেগে গেছে। চারদিকে কেবল অন্ধকার হতে শুরু করেছে। ভালোই হলো, রাতের আধারে কেউ টের পাবে না। রিতার সাথে গার্ড নিয়ে এসেছে। পুরো এরিয়াটা ঘেরাও করা। কোনো রিস্ক সে নিতে চায় না। চৌধুরী বাড়িটা এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। গেটের সামনে দুজন প্রহরী। সরকার কর্তৃক তাদের নিয়োগ করা হয়েছে। আনহব চৌধুরী একজন সৎ কমিশনার ছিলেন। এইটুকু সার্ভিস তার পাওয়া উচিত।
দুজন গার্ড এত মানুষ দেখে এগিয়ে আসলো। ভেতর থেকে বেরিয়ে আসলো একজন বৃদ্ধ লোক। রিদান ততক্ষণে গার্ড দ্বারা প্রহরী দুজনকে সরিয়ে দিয়েছে। বৃদ্ধ লোকটাকে দেখে দৌড়ে এগিয়ে গেল রিয়া। চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। লোকটি বয়সের ভারে খানিকটা নুয়ে গেছে। পাহাড়ে চশমাটা হাত দিয়ে ঠিক করে রিয়ার দিকে তাকিয়ে রইল। মুখটা কেমন চেনা চেনা লাগছে, মনে করতে পারছে না। বয়স হয়েছে, চোখে ছাউনি পড়েছে। এত সব কি মনে থাকে? রিয়া আবেগে আপ্লুত হয়ে বলে উঠল। চমকে উঠল বৃদ্ধটি। কে ডাকছে এই নামে? অনেকদিন পর এই ডাকটা শুনল সে। কষ্টে বুকটা ফেটে যাচ্ছে তার। অনেকদিন হলো মুখে হাসি নেই তার। লাঠিতে ভর করে বিচলিত কণ্ঠে বলে উঠল, কে ডাকলা এই নামে? কে ডাকলা এখন? মেয়েদাদু, আমি রিয়া। চিনতে পারছো আমাকে? আমি তোমার সেই ছোট্ট বিড়াল ছানাটা। লাঠির ভরটা ছেড়ে দিলেন বৃদ্ধটি। রিয়া খপ করে ধরে নিল তাকে। সবাই অবাক হয়ে দেখছে। বৃদ্ধটি তাড়াতাড়ি ভেতরে চলে গেল। রিয়াও ছুটল তার পেছনে। মানুষটা বড্ড শখ পেয়েছে এই বয়সে। রিদানটাও গেল। সব কিছু শুনতে হবে। রিয়া সরাসরি নিজের ঘরে ঢুকে পড়ল। এই বাড়ির প্রত্যেকটা কোণা তার চেনা। এই বাড়ি তার জগৎ ছিল যে। বৃদ্ধটি একটা ছবি ফ্রেম আগলে রেখে নিচে বসে আছে। ঘরটা একদম ছকছক করছে। মনে হচ্ছে না এখানে কেউ থাকে না। এত বড় বিছানা থাকা সত্ত্বেও বৃদ্ধটি নিচে বিছানা করে ঘুমায়। রিয়া বৃদ্ধটির পাশে বসে পড়ল। বৃদ্ধটির চোখে পানি। হয়তো পুরনো কথা মনে পড়েছে। রিয়া শুনতে পেল বৃদ্ধটি আধো আধো ভাঙা গলায় বলে চলেছে, আমার ছোট বিলাই ছানা একদিন আসবো দেখাই তো বাচ্চা আছি এখনো, না হলে কবে মরে যাইতাম। রিয়া আর নিজেকে ধরে রাখতে পারল না। বৃদ্ধকে জড়িয়ে ধরে হাওমাও করে কেঁদে উঠল। একটা মানুষ কতটা ভালোবাসলে এতটা বছর অপেক্ষা করতে পারে। বিদ্যুতির হাত থেকে ছবিটা শক্ত তোষকটুতে পড়ে গেল। আশ্চর্য হয়ে বুঝতেও লাগলো ব্যাপারটা। হিমেলকে রিয়াকে সামাল দিল। বিদ্যুতের এত মানুষ দেখে আবার নিজেকে কঠোর করে নিল। রিয়া বলল, মেয়েদাদু, আমি তোমার ছোট বিড়াল ছানা। মনে আছে কত খেলতাম তোমার সাথে? আমার সবটা সময় তো কেটেছে তোমার সাথে। আমাকে বাবা মার মতো আগলে রেখেছিলে। বৃদ্ধটি আলতো করে রিয়ার মুখটা ছুঁয়ে দিল। দাঁত ছাড়া মুখটাতে হাসি ফুটে উঠল। চোখের কোণে পানি এখনো চিকচিক করছে। এই বৃদ্ধটি আগে আহনাব চৌধুরী বাড়িতে কাজ করত। মূলত গ্রাম থেকে রিয়ার দেখাশোনার জন্য তাকে এনেছিল আহনাব চৌধুরী। এরপর থেকে তিনি সবটা সময় ব্যয় করত রিয়ার দেখভালের পেছনে। খাওয়া থেকে ঘুমানো, গোসল করানো সবটা সে খেয়াল রাখত। রিয়ার জগতে মা বাবা ও এই বৃদ্ধটাই ছিল। ভালোবেসে মিয় দাদু বলতো, আর বৃদ্ধটি বিলাই ছানা বলতো। পরিবেশ এখনো শান্ত। বৃদ্ধটি চোখ মুখ বিষণ্ণ করে বলতে লাগলো, হেদিন সাহেব আমারে জোর কইরা অন্য জায়গায় না পাঠাইলে এমন হতো না। আমার বিলাই ছানাকে হারাইতে হতো না। সাহেব রেও না, এত বছর অপেক্ষা করেছি বিলাই ছানার জন্য। বাড়ি আর একটা মানুষও ঢুকতে দেয় নাই। কাঁদতে শুরু করলেন। একটা রাত কত কিছু কেড়ে নিয়েছে। রিয়া ওরা বোঝালো। বৃদ্ধটি ওদের জন্য খাবারের ব্যবস্থা করতে গেল। কত বছর পর বৃদ্ধটির মুখে হাসি ফুটেছে। ওরা না করলো না। বাবার রুমে ঢুকে পড়ল রিয়া। দেয়ালগুলো ভালো করে চেক করে আলমারিটা সরাতে বলল রিদানদের। তাই করলো। আলমারির সহায়তায় রিয়া হাত দিয়ে দেওয়ালে 3-4টে টোকা দিল। সাথে সাথে নিঃশব্দে দরজাটা খুলে গেল। ভেতরে ঢুকে পড়ল সবাই। ঘরটিতে অস্ত্রের অভাব নেই। জং ধরে গেছে। রিয়া সোজা টেবিলের দিকে ছুটল। ময়লার আস্তরণ পড়ে আছে। ড্রয়ারটা খুলতেই চোখে পড়ল কয়েকটা পেন ড্রাইভ। হাতে তুলে নিল। কয়েকটা দলিল, সম্পত্তির দলিল। স্পষ্ট লেখা আছে তার সব সম্পত্তির অর্ধেক তার মেয়ে আর অর্ধেক তার বোন রিদিমা চৌধুরী। যা পাবে তার ছেলে মেয়ে। রিয়া রিদানের হাতে দলিলটা দিল। রিদান দেখলো না, রেখে দিল। তার এসবে ইন্টারেস্ট নেই। তার কি কম আছে? সারা ঘর খুঁজলো, আর কিছু পেল না। বের হয়ে আসলো ঘর থেকে। রাত 10টায় সবাই খেতে বসলো। নিজ হাতে রিয়াকে বেড়ে দিচ্ছে বৃদ্ধটি। রিয়া মায়া ভরা চোখে দেখছে সবটা। খাওয়া দাওয়া শেষে চলে আসার প্রস্তুতি নিতেই বৃদ্ধটি মন খারাপ করলো। রিয়া বলল, আমি একা যাচ্ছি না, তুমি যাবে আমার সাথে। একসাথে থাকবো, চিন্তা নেই তোমার। সাহেবও ফিরে আসবে, আবার প্রাণ ফিরে পাবে চৌধুরী বাড়ি। বৃদ্ধটি ফোকলাদাতে হাসলো। তার মহা আনন্দ হচ্ছে। বেরিয়ে পড়লো সবাই। বাড়ি ফিরে পেন টাইপে কি আছে দেখতে হবে। কাল থেকে তাদের আহনাব চৌধুরীকে খোঁজার মিশন শুরু হবে। আদৌ কি সে বেঁচে আছে?